হ্যালো বন্ধুরা, কেমন আছেন? শুভ সময়। আশা করি সবাই ভালো আছেন এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন। আজকে আমাদের আরেকটি লাইভ, শনিবার 15ই নভেম্বর 2025 বাংলাদেশ সময় রাত 8টা, এবং সত্য সন্ধান লাইভের 809তম পর্ব। অ্যাকচুয়ালি আজকে হলো 809তম পর্ব এবং আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে বিবর্তন তত্ত্বের উপরে আমরা লাইভ করছি। তো আজকে হচ্ছে বিবর্তন তত্ত্ব বিজ্ঞানের আলোকে, শনিবার 15ই নভেম্বর 2025 বাংলাদেশ সময় রাত 8টা, শত সময় লাইভ 809। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানান সবাই যে যেখানে আছেন শুনতে পাচ্ছেন কিনা, এবং যে যেখানে আছেন তা যারা শুনছেন অবশ্যই জানান কমেন্টে যে সাউন্ড ক্লিয়ার কিনা। এরপর এরপর যদি যুক্ত হতে চান বা বিবর্তন তত্ত্ব নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে কারো, যদি প্রশ্ন থাকে কোনো কিছু, অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। যুক্ত হয়ে আমাদের জানান আপনার প্রশ্ন কি, এবং যে কথা মানে যেটা আপনাদের বলার আছে, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। এবারে যেটাই আপনার ইয়ে থাকে বিবর্তন তত্ত্ব নিয়ে। তো আজকে প্রশ্নোত্তর পর্ব, বিবর্তন তত্ত্বের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমাদের সাথে অমিত দা যুক্ত থাকবেন, অমিত মন্ডল উনি যুক্ত থাকবেন এর মধ্যে। আচ্ছা, অমিত দা বলছেন কালকে আসবো নেক্সট থেকে। আচ্ছা ঠিক আছে অমিত দা, ধন্যবাদ জানানোর জন্য। অমিত দা আসার কথা ছিল, তবে উনি হয়তো আজকে বিজি, আগামীকাল অবশ্যই আসবেন, অথবা আগামী সপ্তাহে উনি হয়তো নিমন্ত্রণ খেতে গেছেন। ঠিক আছে অমিত দা, আপনি রিল্যাক্সে থাকুন, আশা করছি এনজয় করেন সময় এনজয় করেন এবং আবারও আমাদের মাঝে আসবেন আশা করছি। আচ্ছা, একজন বলছে বান্দর থেকে মানুষ আইছে। হ্যাঁ, বান্দর থেকে মানুষ আইছে নাকি আকাশ থেকে? আপনার কি ধারণা যে ধুম করে আকাশ থেকে আদম হাওয়া পড়ছে মাটিতে, ধপাস ধপাস করে আদম হাওয়া মাটিতে পড়ে গেছে, এটা হয়েছে? হ্যাঁ, আমি বলছি শোনা যায়। ঠিক আছে, শোনা যায়। আজকে আসতে পারবো না। ঠিক আছে অমিত দা, আমিও দুঃখিত আপনি আমাদের মাঝে নাই এখন। হ্যাঁ, হ্যাঁ, আপনি আসলে পরে ভালো হতো, অনেক খুবই ভালো হতো। আচ্ছা, বাচ্চু ভাই লিখেছেন ভালো চ্যানেল, ধন্যবাদ বাচ্চু ভাই, আপনি এটা শেয়ার করেন। হ্যাঁ, আপনার বন্ধুরা যাতে দেখতে, আপনার লাইক মাইন্ডেড পিপল যারা আছেন তারা এটা পছন্দ করবে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, কোরআন পড়ো আগে। ভাই, কোরআন কোরআনে বলছে আল্লাহ সৃষ্টি করছে, বেদে তো বলছে আল্লাহ আল্লাহ বলতে কিছু নাই। তো আপনি কোরআন মানেন, আরেকটা মানেন না কেন? হ্যাঁ, আবার ওই যে স্টার ট্রেক মুভিতে বলছে ক্যাপ্টেন কার্ক, হ্যাঁ ক্যাপ্টেন কার্ক হচ্ছে স্টারশিপ এন্টারপ্রাইজ চালাইতেছে, ওইটা বিশ্বাস করেন। স্পাইডারম্যানে বলছে স্পাইডারম্যান ওই মাকড়সার কামড়ে তার মধ্যেই আসছে, হ্যাঁ ওইগুলি বিশ্বাস করেন না কেন? আপনি একটা রূপকথা গল্প বিশ্বাস করেন, আরেকটা করেন না। যেটা আপনার কাছে ভাল লাগে ওই রূপকথা কাহিনী বিশ্বাস করেন। পৃথিবীতে অনেক রূপকথা আছে ভাই, ওইগুলি বিশ্বাস করেন, হ্যাঁ, ওইগুলি করেন। আহ, যাই হোক, আজকে ধীরে ধীরে আমরা আমরা দেখি আমরা বিবর্তনের প্রশ্নোত্তর নিয়ে আমরা আলাপ করছি, এবং প্রশ্নোত্তর পর্ব থেকে আমরা ধীরে ধীরে আরো কিছু দেখব। যেহেতু বিবর্তন নিয়ে আমরা কথা বলছি, তো অনেকে জেনেটিক মিউটেশন নিয়ে দেখলাম একজন লাইভ করেছেন, পলক পলক নামে একজন বলেছেন যে বিবর্তন তত্ত্ব মিউটেশন সম্ভব নয়। অর্থাৎ উনি দেখানোর চেষ্টা করছেন যে জেনেটিক মিউটেশন
ন্যাচারালি হওয়া সম্ভব নয়, তার মানে ওখানে উনি বলতে চাইছেন যে ওখানে ডিভাইন ইন্টারভেনশন বা কেউ একজন জেনেটিক কোড পরিবর্তন করে দিচ্ছে, তাছাড়া জেনেটিক পরিবর্তন হওয়া সম্ভব নয়। তো অ্যাকচুয়ালি উনি কিভাবে দেখাচ্ছেন, উনি ওইটা ওনাকে বললাম যে আপনি একটা পেপার লিখেন, হ্যাঁ, যে জেনেটিক মিউটেশন সম্ভব না। এখনো পর্যন্ত কোনো মুমিন কিন্তু এটা একটা পেপার জমা দিতে পারে নাই যে জেনেটিক মিউটেশন যে ঘটা সম্ভব না, বা এখানে ডিভাইন ইন্টারভেনশন আছে। ডিভাইন বলতে আল্লাহ, ভগবান, ঈশ্বর, এমন কেউ এখানে মিউটেশন ঘটিয়েছে সেটার প্রমাণ, সেটা কোনো মুমিন কি দেখাতে পারছে কিনা। আর ডারউইনের যে তত্ত্ব বা ইভলিউশনারি থিওরি, সেটাকে সেটাকে কেউ ডিবাঙ্ক করতে পারছে কিনা। তো ডারউইন তত্ত্ব যেটা এখন প্রিভেইলেন্ট, মানে সবচেয়ে যেটা অ্যাকসেপ্টেড, ওয়াইডলি অ্যাকসেপ্টেড বলতে এর কোনো কম্পিটিশন নাই, এর কোনো কম্পিটিং থিওরি নাই, তাই না? এই থিওরিটা ডিবাঙ্ক করলে পরে আপনি অবশ্যই নোবেল পুরস্কার পাবেন, ঠিক আছে? অবশ্যই এইটাকে কেউ ভুল প্রমাণ করতে পারলে আপনি যুগান্তকারী বিজ্ঞানের একটি মাইল ফলক তৈরি করবেন, বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন। তো সেটা মুমিনরা করছে না কেন? লাইভ করে শুধু বলছেন যে এটা সম্ভব না, ওটা সম্ভব না, এটা হতে পারে না, ওটা হতে পারে না, তাহলে আল্লাহ করেছে। এই যে উনি বলছেন আল্লাহ সব করেছে, তো আল্লাহ করেছে, এটা প্রমাণটা দিন ভাই। আপনার মুখের কথা, কোরআন কি প্রমাণ নাকি? আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, কোরআন পড়ো আগে। তো কোরআন কি কোনো প্রমাণ? আপনাকে যখন সাইন্টিফিক প্রমাণ চাওয়া হয়, আপনি কি কোরআন জমা দিয়ে আসবেন? পেপার কোরআন জমা আপনি কি ইয়াতে গিয়ে কোরআনটা জমা দিয়ে আসবেন যে এখানে এটাই তো প্রমাণ? না ভাই, কোরআনকে কেউ প্রমাণ হিসেবে মানে না, কেউ গ্রহণ করে না। কোনো বিজ্ঞানী অ্যাটলিস্ট, আপনার মুমিনরা করতে পারে, বাট কোনো বিজ্ঞানী কোরআনকে গ্রহণ করবে না প্রমাণ হিসেবে। শুভ সন্ধ্যা জানিয়েছেন, ধন্যবাদ পলাশ ভাই। কোরআন কোন রূপকথার গল্প না। জি ভাই, কোরআন ওই যে 7টা আকাশ, 7টা পৃথিবী, এগুলি কি পৃথিবী আগে তৈরি তারপর আকাশ? তো রূপকথা ছাড়া কি? বিবর্তন তত্ত্ব কিভাবে উদ্ভব হলো? আচ্ছা, বিবর্তন তত্ত্বের উদ্ভব হয়েছিল প্রাচীন কাল থেকে। মানুষ যখন দেখতে পায়, মানুষ যখন জীবের বৈচিত্র্য দেখতে পায় এবং বিভিন্ন জীবের মধ্যে সাদৃশ্য দেখতে পায়, যেমন তারা দেখতে পায় যে বিভিন্ন যে বিশেষ করে ডারউইনের কথাই বলি। ডারউইন যখন গ্যালাপাগোস আইল্যান্ডে যায়, আইল্যান্ডে গিয়ে ওইখানে অনেকগুলি ছোট ছোট আইল্যান্ড, দ্বীপপুঞ্জ নিয়ে গ্যালাপাগোস গঠিত। তো ওখানে যাওয়ার পর উনি দেখতে পান যে এই বিভিন্ন দ্বীপের যে পশু পাখিগুলি আছে বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করছে, এবং এই বৈশিষ্ট্য সেই দ্বীপের খাবার কতটুকু আছে, সেই দ্বীপের পরিবেশ, এগুলির উপর ভিত্তি করে সেই পশু পাখিগুলি পরিবর্তন হয়ে গেছে। তো একই পাখি দেখা যাচ্ছে একটি দ্বীপে একরকম, অন্য দ্বীপে অন্যরকম। যেমন পাখির ঠোঁট, কোনোটা চোখা, কোনোটা ভোঁতা, কোনোটার পা লম্বা, কোনোটা পা ছোট, কোনোটি আপনার উঠতে পারে বেশি, কোনোটি কম, কোনো পানিতে নামতে পারে। তো এই পরিবর্তনগুলি দেখে তিনি বুঝতে পারছেন যে এটি একটি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এই পশু পাখিগুলি পরিবর্তন হয়। তো প্রাকৃতিক নির্বাচনে যেহেতু এই ছোট ছোট পরিবর্তনগুলি যখন অনেক সময় ধরে ঘটে এবং অনেকগুলি প্রজাতির মধ্যে ঘটে, যেমন দুটি পাখি, একই পাখি যখন 2টা দ্বীপে থাকছে এবং থাকার পর পরিবর্তিত হয়ে তারা আর ইন্টারব্রিড করতে পারে নিজেদের মধ্যে, আর তারা ব্রিড করতে পারছে না, সন্তান উৎপাদন করতে পারছে না, অর্থাৎ তারা 2টা ভিন্ন প্রজাতি হয়ে গেছে। তো এইটা দেখার পর মানুষের এর আগে থেকে ধারণা ছিল যে জীব জগতে যে পরিবর্তনগুলি আসে, এবং ডারউইন যেটা প্রাকৃতিক নির্বাচনের কথা বলেছেন, যে প্রাকৃতিকভাবে পশু পাখিগুলি পরিবর্তন হচ্ছে, দেহের মধ্যে, স্বভাব চরিত্রের মধ্যে পরিবর্তন আসছে, এভাবে ধীরে ধীরে নতুন প্রজাতি তৈরি হয়ে যাচ্ছে। তো এটাই ছিল এই থিওরিটার উদ্ভব।
এবং আমরা এর সাপোর্ট, এই থিওরিটা যে সত্য সেটা প্রমাণ করতে গিয়ে আমরা বিভিন্ন রকম লাইনস অফ এভিডেন্স পাচ্ছি, যেমন প্রত্নতাত্ত্বিক আমরা মাটি খুঁড়ে জীবাশ্মগুলি পাচ্ছি, জেনেটিক মিউটেশনগুলি পাচ্ছি, এরপর এমব্রিওলজিক্যাল প্রমাণ পাচ্ছি, এরপর আমাদের রুডিমেন্টারি অর্গানস, ভেস্টিজিয়াল অর্গান, এগুলি চেক করে যে বিলুপ্ত হয়ে গেছে, মানুষের মধ্যে আছে, বানরের ক্রোমোজোম আছে মানুষের মধ্যে। তো এগুলি দেখার পর মানুষ নিশ্চিত যে আমাদের পূর্বপুরুষ বানরের সদৃশ কোনো প্রাণী ছিল। তো এইভাবে বিবর্তন তত্ত্বের উদ্ভব হয়েছে। আচ্ছা, একজন বলছে যে অমিত মন্ডল বা আজ তাহলে খুব মজার মজার খাবার। হ্যাঁ, উনি একটু ভালো খাবারই খাচ্ছেন। আচ্ছা, সায়েন্স মানুষের বানানো। আচ্ছা, মানুষের বানানো সায়েন্স এবং মানে মানুষের বানানো সেটা হ্যাঁ ভাই, হচ্ছে কেমন আছেন? আমি এই কমেন্টটার উত্তরে বলতে চাই যে কোরআন কি মানুষ বানায় নাই, অমানুষ বানাইছে? মোহাম্মদ কি অমানুষ ছিল? না, ওনারা বলতে চায় যে এটা আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ বানাইছে এটা তো প্রমাণ করতে হবে। ওনাদের দাবি, এটা কোনো প্রমাণ নাই। ওনারা খালি দাবি করে যে কোরআনটা আল্লাহ বানাইছে আর বিবর্তন মানুষ বানাইছে। আসলে পৃথিবীতে আপনি দুই রকম জিনিস পাবেন, একটা হচ্ছে মানুষের বানানো, আর একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে উদ্ভূত। যেমন যেমন আপনার চেয়ার টেবিল, মোবাইল ফোন, এগুলি সব মানুষের বানানো। আবার গাছপালা, আকাশের মেঘ, এগুলি মানুষ বানায় নাই, এগুলি হচ্ছে প্রাকৃতিক। তো বিবর্তন তত্ত্ব অবশ্যই মানুষের বানানো। সায়েন্স হচ্ছে প্রকৃতির জ্ঞান অর্জন করা, অর্থাৎ প্রকৃতি কিভাবে কাজ করে সেইটা বের কর, মানে সেটার জ্ঞান উদ্ভাবন বা সেটার জ্ঞানটা অর্জন করা হলো বিজ্ঞানের কাজ। বিজ্ঞান পরিবর্তন হয় না, বিজ্ঞানের যে পদ্ধতি সেটা হচ্ছে যে নতুন তথ্য আসার সাথে সাথে আমাদের পুরনো যে তথ্যটা ওটা আপডেট হয়ে যায়। অর্থাৎ আমরা আগে যেটা জানতাম তার থেকে যদি আপডেট কোনো জ্ঞান আমাদের হাতে আসে তাহলে পুরনোটা বাতিল হয়ে যায়, নতুনটা আসে। বিজ্ঞান ঠিকই থাকে, হ্যাঁ, বিজ্ঞানের পদ্ধতি এটা। কিন্তু এবং হাজার বছর এখানে আরেকটা বিষয়, সেটা হলো বিজ্ঞানের পদ্ধতিটা আপনার, এতে কোনো মিথ্যার জায়গা নেই। আপনার কোনো একটা জিনিস যদি সত্য একটা মিথ্যা প্রুফ হয়, তখন ওরা সত্যটা মেনে নিয়ে মিথ্যাটাকে, কিংবা যেটা প্রমাণ নেই কিংবা যেটা মিথ্যা প্রমাণ হয় ওটাকে বাদ দিয়ে বাতিল করে আপনার যেটা সত্য ওটাকে মেনে নেয়। বিজ্ঞানের বিষয়টা এমন। কিন্তু আপনার কোরআনের মধ্যে যদি বা আপনার ধর্মগ্রন্থগুলোতে যদি হাজারটা মিথ্যা থাকে, ওটা তো পরিবর্তন হয় না। আর এই কারণে মিথ্যাগুলো মেনে নিতে হয় সবাইকে, যারা ধর্মের ভিতরে আছে। প্রথম কথা, আপনি কোন জিনিসটা সত্য এবং কোন জিনিসটা মিথ্যা সেটা কি ওই যে হাজার বছর ধরে পরিবর্তন হয়নি, এটা কি সত্য হওয়ার একটা ক্রাইটেরিয়া? সত্য হওয়ার জন্য কি এটা জরুরি যে এটা পরিবর্তন হয়েছে কি হয়নি? এবং হাজার বছর পরিবর্তন হয়নি তার মানে কি এটা আপনি সত্য বলে দাবি করতে পারেন? না, সত্য দাবি করতে হলে আপনাকে অবশ্যই পরীক্ষা করতে হবে। তো আপনি আল্লাহকে কিভাবে পরীক্ষা করবেন? এখন উপায় নাই তো, আপনি আল্লাহকে পরীক্ষা করতে পারছেন না, তাহলে এটা সত্য বলে দাবি করতেও পারছেন না, এটা আপনার অন্ধবিশ্বাস। বুঝতে পারছেন? তো এই কারণে এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা, পৃথিবীর বেশিরভাগ মানুষ ধর্ম ভাইরাস আক্রান্ত, এটা মানব সভ্যতার জন্য বিপজ্জনক। হ্যাঁ, ঠিক আছে, বেশিরভাগ মানুষ ধর্মে বিশ্বাসী এবং এই সংখ্যা কিন্তু কমে আসছে। এখন দেখবেন যে পৃথিবীতে প্রায় 20 বা 22% উপরে লোক ধর্ম ত্যাগ করে ফেলেছে অলরেডি। এবং যে কয় পার্সেন্ট ধার্মিক আছে তারাও আক্ষরিক অর্থে ধর্মকে মানে না। হ্যাঁ, তারা হয়তো একটা অংশ মানে আর একটা মানে না, হয়তো ঈশ্বর মানে কিন্তু অন্য কিছু মানে না, এরকম বিভিন্ন রকম ধার্মিক আছে। তাহলে অ্যাকচুয়ালি যারা 100% ধর্ম মানে এরকম খুবই কম পৃথিবীতে, এই মানুষের সংখ্যা কম।
ধর্ম থেকে তারাই বের হয়েছে যারা ধর্ম জানছে কিংবা ধর্মগ্রন্থগুলা পড়ছে, জানছে, বুঝতে পারছে, শুধুমাত্র তারাই সরে গেছে। কিন্তু আপনার যারা ধর্মের ভিতরে এখনো আছে তাদের মধ্যে আপনার 100%-এর মধ্যে 90%, 90% এখন আপনার ধর্মগ্রন্থগুলা জানেই না, কিংবা ওই মুখ থেকে শুনছে বা মা বাবা মার থেকে শুনছে ওইভাবেই, কিন্তু তারা ধর্মগ্রন্থগুলা হয়তো জানে না, কিংবা মানে এমন বিষয় আর কি। কিন্তু যারাই জানছে পড়ছে তারাই কিন্তু আপনার অধিকাংশ সরে গেছে ধর্ম থেকে। হ্যাঁ, এখন ধর্মগ্রন্থগুলি যেমন বাংলাদেশে হচ্ছে কোটি কোটি মানুষ লেখাপড়া জানে না, অথচ তারা বিশ্বাস করে আল্লাহ বললে কিছু আছে, আল্লাহ আছে, এটা বিশ্বাস করে, কিন্তু তারা কখনো কোরআনটা পড়ে নাই। তো এই যে মানুষগুলি আছে না জেনে বিশ্বাস করছে, এটাই হচ্ছে অন্ধবিশ্বাস। হ্যাঁ, তো এখন যখন মানুষ, শিক্ষিত মানুষ কোরআন হাদিস পড়ছে, তখন তারা কিন্তু ধর্মটা মানার কোনো কারণ পাচ্ছে না। বিশেষ করে ইউরোপ আমেরিকাতে তারা কিন্তু অলরেডি এই ধর্ম ত্যাগ করে ফেলেছে, কারণ তাদের সভ্যতার সাথে ধর্ম হচ্ছে সাংঘর্ষিক। হ্যাঁ, না, আপনি এখানে কি আবার আপনার ধর্মগ্রন্থ পড়লে, যেমন আমি নিজেও পড়ছি, মানে ধর্মগ্রন্থ পড়লে যে আপনার ধর্মের বিরোধিতা হয়ে যাবে এমনও না। আপনার শুধুমাত্র ধর্ম যারা পড়ে বা ধর্মগ্রন্থগুলা, তারা শুধুমাত্র এক পক্ষে আপনার কথাবার্তা শুনে আর ওটাই বিশ্বাস করে। কিন্তু যখনই আপনার যারাই যৌক্তিকভাবে কিংবা বিজ্ঞানের বিষয়গুলো জানতে পারছে, আপনার অপর পক্ষের বিষয়গুলো জানার পর যখন মিলাতে পারছে না, তখনই তারা সরতেছে। আপনার কিন্তু যারা শুধুমাত্র ধর্মগ্রন্থগুলো পড়তেছে তারা কিন্তু আপনার সরতেছে না, তারা ধর্মগ্রন্থগুলো বিশ্বাস করতেছে এবং মানতেছে। হুম, আচ্ছা, রায়হান জুয়েল ভাই মাঝে মধ্যে বলেন খাইজির সাথে লাইভে কিসব উল্টাপাল্টা কথা বলে, মানুষ কি বিভ্রান্ত করে। আচ্ছা, জানি না এই খাইজির সাথে কি বলে, আহ উল্টাপাল্টা কথা কোনটি আমি জানি না। আচ্ছা, বিবর্তন তত্ত্বের মাধ্যমে কি মানুষ উদ্ভব হয়েছে? হ্যাঁ, বিবর্তনের মাধ্যমে। দেখেন, বিবর্তন এবং বিবর্তন তত্ত্ব, এই দুইটা জিনিস আলাদাভাবে বুঝতে হবে আপনাকে। একটা হচ্ছে বিবর্তন, যেটা হচ্ছে একটি ঘটনা। বিবর্তন একটি ঘটনা যা ঘটে যাচ্ছে পৃথিবীতে। আর বিবর্তন তত্ত্ব হচ্ছে এই ঘটনাকে ব্যাখ্যা করে। তাহলে পৃথিবীতে কিভাবে মানুষ উদ্ভব হয়েছে, মানুষের সৃষ্টি বা উদ্ভব বা আবির্ভাব যেটাই বলেন, এটা কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা করতে যে থিওরি, যে তত্ত্ব প্রয়োজন, সেটাকে বলা হয় বিবর্তন তত্ত্ব। আর মানুষ এসেছে বিবর্তনের মাধ্যমে, যে ঘটনা, যে যে ফ্যাক্ট, এই ফ্যাক্টের মাধ্যমে মানুষ আসছে। বুঝতে পারছেন? এখন দুইটার মধ্যে পার্থক্য বুঝেন কিনা, বিবর্তন তত্ত্ব এবং বিবর্তন। একটা চলমান ঘটনা, আরেকটি হলো সেটার ব্যাখ্যা। আচ্ছা, রায়হান জুয়েল ভাই মাঝে মাঝে, আচ্ছা, আবারও একই কমেন্ট করছে, লিঙ্ক কই? আচ্ছা, আমি লিঙ্ক তো কমেন্টে পিন করা আছে, তারপরে আবার দিচ্ছি। একজন বলছেন বিজ্ঞান হলো প্রাকৃতিক সম্পি- সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ, যুক্তি, তথ্য, প্রমাণের উপর নির্ভর করছে। হ্যাঁ, ঠিক বলছেন, প্রকৃতির জ্ঞান, ঠিক বলেছেন। আচ্ছা, আরেকজন মধ্যে রায়ান জুয়েল ভাই মাঝে মাঝে একই কমেন্ট 3-4 বার করতেন। হঠাৎ যেহেতু আপনার পূর্বপুরুষ, অর্থাৎ যেহেতু আপনার পূর্বপুরুষ কে যদি তার প্রমাণ আপনার না থাকে, সুতরাং তারা ছিল না। না ভাই, প্রমাণ থাকলে বলতে হবে প্রমাণ নেই। প্রমাণ না থাকলে বলা যায় না যে ছিল না। হ্যাঁ, আমরা যেটা জানি না বলবো জানি না, নেই বলা যাবে না। হুম, আপনি এমনি এমনি এসছেন না, আমি এমনি এমনি তো আসিনি, আমি তো আমার বাবা মার মাধ্যমে এসেছি। বাবা মা সেক্স করেছিল দেখে আসছি, এমনি এমনি তো আসিনি। আচ্ছা, হিন্দুরা গরুর মুখ খায় ভাই, এই প্রশ্নের উত্তর দিতে দিতে কে কি খায় তার আমার কি। হ্যাঁ, মুসলমানরা তো উটের মুখ খায়। এনিওয়ে, আমাদের সাথে সিয়াম ভাই যুক্ত আছেন এবং ছোট হুজুর যুক্ত আছেন। আজকে অমিত দা আসবেন না, তবে বিবর্তনের যে 10টি প্রশ্নের উত্তর কসমিক একটি ভিডিও বানিয়েছে, ওই ভিডিওটি আমরা প্লে করব। বিবর্তনের 10টি প্রশ্নের উত্তর। তার আগে সিয়াম ভাইয়ের কাছে যাচ্ছি। সিয়াম ভাই বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আলোচনাটা ওয়ালাইকুম হ্যাঁ আহ!
ঠিক আছে, আলোচনা শুনতেছিলাম। তবে বিবর্তন বিষয়টা নিয়ে আমার মানে মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায়। হ্যাঁ, মানে আমি বুঝতে পারি না যে যে প্রজাতির যে বৈচিত্র্যটা তৈরি হয়। তো ধরুন যে একটা প্রজাতি তেমন একটা মানে পরিবর্তন করতে পারে না তার নিজের। যেমন আমরা মানুষ যতটা উন্নত, সে তুলনায় কিছু প্রাণী দেখবেন একদমই মানে তাদের মধ্যে ওই সকল বৈশিষ্ট্যই নাই যে তারা সার্ভাইভ করবে। তো তাদের তেমন বিবর্তন হলো না, কিন্তু আমাদের সেদিক থেকে অনেক পরিবর্তন চলে আসলো। তো এটা একটু আমাকে অন্যরকম লাগে। আচ্ছা, এইটা হচ্ছে সিলেকশন প্রেশার। এখন কোন প্রাণী বেটার অ্যাডাপ্টেড, অর্থাৎ তারা খুব ইজিলি এবং কুইকলি অ্যাডাপ্টেড হয়ে যায় পরিবেশের সাথে এবং তারা টিকে থাকতে পারে। আর কিছু প্রাণী অ্যাডাপ্টেড হতে পারে না এবং তারা বিলুপ্ত হয়ে যায়। তো আপনি যদি পৃথিবীর শুরু থেকে কতগুলি প্রাণী বিলুপ্ত হয়েছে সেটা দেখেন, যে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ প্রাণী পৃথিবীতে টিকতে পারেনি এবং তারা বিলুপ্ত হয়ে গেছে, তারা এখন আর নাই। কারণ কি, তারা পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারেনি, পরিবর্তনের সাথে নিজেদেরকে পরিবর্তন করতে পারেনি। এবং যেগুলি টিকে গেছে, আপনি দেখবেন যে এই যে ন্যাচারাল সিলেকশনটা এমন যে এই যে প্রাণীগুলি টিকে যাবে তারাই ভবিষ্যতে বংশ বিস্তার করবে এবং তারাই বৃদ্ধি পাচ্ছে, এবং যেগুলি পরিবর্তন হচ্ছে না বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ তারা প্রকৃতির সাথে খাপ খাওয়াতে পারছে না, তারা নেই কিন্তু পৃথিবীতে। সত্যি ভাই, ধরুন একটা বিড়াল, বিড়াল কিন্তু আমার মতো অত উন্নত না। মানে আমি একটা বিড়াল বা কুকুর থেকে কিন্তু অনেক উন্নত। তো এই বিড়াল আর না, সেটা কুকুরই বা কেন? না, 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 ভুল, এটা ভুল ধারণা। আপনি কি রাত্রে দেখতে পান? না, দেখতে পাই না, তবে দেখতে আমার পান না। ওই একটা বুদ্ধি আছে শুনেন, শুনুন, হ্যালো ওকে ভাই, দেখার জন্য। হ্যালো, শুনেন, আমি অ্যান্সার দিই, আগে শুনেন। আপনি একটা বিড়ালের মতো রাতে চোখে দেখেন না, আপনি একটা ঘোড়ার মতো দৌড়াতে পারেন না, একটা ঈগলের মতো এত দূরের জিনিস আপনি দেখতে পান না। তাহলে আপনি তাদের চেয়ে উন্নত কিভাবে দাবি করছেন? একটা ঘোড়া আপনার চেয়ে বেশি স্পিডে বেশিক্ষণ দৌড়াতে পারে, আপনি সেটা পারেন না। তাহলে আপনি ঘোড়ার চেয়ে উন্নত কোন দিক থেকে বলছেন? তো আপনার একটা জিনিসই ডেভেলপ হয়েছে, সেটা হচ্ছে ব্রেইন। কিন্তু আরেকটা প্রাণীর ব্রেইন আপনার চেয়ে বেশি আছে, সেটা হলো ডলফিন। তাদের হাত নেই কিন্তু তাদের ব্রেইন মানুষের চেয়ে বেশি উন্নত। তারা সমুদ্রের ভিতরে সাউন্ডের মাধ্যমে কমিউনিকেট করে, সোনার সোনার টেকনোলজি তাদের কাছে আছে নেভিগেশনে, যেটা মানুষ আবিষ্কার করতে হয়েছে। সেই জিনিসটা তাদের প্রাকৃতিকভাবে আছে। তারা শব্দ দিয়ে নেভিগেশন করে, যেটা তিমি মাছও করে। এই জিনিসগুলি মানুষকে আবিষ্কার করতে হয়েছে, কারণ ওই জিনিসগুলি মানুষের নাই। রাতে দেখার জন্য মানুষকে নাইট ভিশন আবিষ্কার করতে হয়েছে, যেগুলি কুকুর বিড়ালে অটোমেটিক তারা রাতে দেখতে পায়। শব্দ, ঘ্রাণ, এগুলি আমাদের চেয়ে বেশি উন্নত ওইসব প্রাণীর। হ্যাঁ, একটা কুকুর আপনি যখন রান্না করেন প্রতিটি উপাদানের গন্ধ সে আলাদাভাবে শনাক্ত করতে পারে। আপনি কি পারেন? পারেন না। তাহলে আপনি কুকুরের চেয়ে উন্নত হলেন কিভাবে? তার যে ঘ্রাণ শক্তি, তার যে শ্রবণ শক্তি, তার যে মানে অন্যান্য যে সেন্স আপনার চেয়ে অনেক উন্নত। তাহলে আপনি দাবি করছেন যে একটা কুকুর তার থেকে বা বিড়ালের থেকে আপনি বেশি উন্নত, সেটা তো মিথ্যা কথা। তারা যে তাদের ক্যাপাসিটি অন্যদিকে আছে, বুঝতে পারছেন? তো এখন আমরা, আপনার যে প্রশ্ন ছিল যে কিছু প্রাণী পরিবর্তন হয়েছে কিছু হয়নি, যেসব প্রাণী প্রকৃতি মানে একটা হলো সিলেকশন প্রেশার, যে যদি তারা পরিবর্তন না হয় তাহলে তারা বিলুপ্ত হবে। যেমন জেলিফিশ মিলিয়নস অফ বছর একই আছে, কারণ তাদের কোনো সিলেকশন প্রেশার নাই, তারা বিলুপ্ত হবে না, ওই অবস্থায় থাকলে বেঁচে থাকবে। কিন্তু মানুষের মধ্যে অনেক সিলেকশন প্রেশার এসেছিল, নাহলে মানুষ টিকে থাকতে পারতো না। যেহেতু মানুষ একটি অসহায় প্রাণী, তার বাঘের মতো থাবা নেই, ঈগলের মতো দৃষ্টি নেই, উঠতে পারে না। এই জন্য মানুষকে টিকে থাকার জন্য বিভিন্ন রকম অ্যাডাপ্টেশন করতে হয় এবং ব্রেইনটাকে ইউজ করতে হয়। ব্রেইন ইউজ করে তাকে আবিষ্কার করতে হয় যে বাড়িঘর তৈরি করব যাতে রাতে এসে কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলতে না পারে। যেই অ্যাডাপ্টেশনগুলি এই জঙ্গলের প্রাণীর অলরেডি আছে, ন্যাচারালি তাদের আছে। যেটা বললাম যে ডলফিনের নেভিগেশন, এই যে সোনার, যেটা মানুষ আবিষ্কার করেছে কিছুদিন আগে, এই সোনারটা তাদের বিল্ট ইন আছে, তাদের মধ্যে বিল্ট ইন, অর্থাৎ তারা
প্রাকৃতিকভাবে সোনারটা নিয়েই জন্মগ্রহণ করে। হ্যাঁ, তারা ওইটা দিয়ে নেভিগেট করে, ওইটা দিয়ে কমিউনিকেট করে। তো এই যে দেখেন এটা কত উন্নত হলে, মানুষের থেকে অনেক উন্নত না? মানুষ থেকে তো এটা বানাইতে হয়েছে, আর তারা তো এটা নিয়ে জন্ম নেয়। তো তাহলে আপনি ডলফিনের থেকে উন্নত হইলেন কেমনে? বুঝতে পারছেন? তো এক এক দিকে এক একটা প্রাণী অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ বলেন। মানে নির্দিষ্ট পরিবেশে, নির্দিষ্ট হুম, এলাকায় একটা প্রাণী সেই সেই পরিবেশের জন্য পারফেক্ট, রাইট কিন্তু রাইট, আরেক ঠিক বলছেন। পরিবেশে নিয়ে গেলে সে টিকতে পারবে না। ওই হ্যাঁ হ্যাঁ। পরিবেশে টিকে থাকতে হলে তার মধ্যে একটা সিলেকশন প্রেশার তৈরি হবে, তাকেও হুম হুম, বিবর্তিত হতে হবে, যদি না হয় সে বিলুপ্ত হবে। এই ঠিক তো বলছেন। হ্যাঁ হ্যাঁ, যেমন exact। জেলিফিশের ক্ষেত্রে যেটা বললেন, যে হুম, জেলিফিশের জন্য সমুদ্রের যে পরিবেশটা সেটা তার জন্য পারফেক্ট বলে কিন্তু তার প্রয়োজনই নেই তার কিছু, বিবর্তন হওয়ার। হুম হুম, ঠিক বলছেন। সিলেকশন এবং প্রেশার নাই। আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে বিবর্তন জিনিসটা আপনার যে একদম শেষ হয়ে গেছে এমন না, বিবর্তন জিনিসটা কিন্তু এখনো চলমান। যেমন এক সময় মানুষ আহ, আপনার শারীরিকভাবে অনেক স্ট্রং ছিল, কিন্তু এখনকার সময় আপনার শারীরিকভাবে অত স্ট্রং না থাকলেও আপনার ব্রেন চিন্তা শক্তির মাধ্যমে অনেক স্ট্রং মানবজাত এখন বর্তমানে। এবং এখন বর্তমান দুনিয়াতে আপনার এমন অর্থনৈতিক দুর্বল যে দেশগুলা, তাদের তুলনায় আপনার যাদের অর্থনৈতিক দেশগুলোতে যারা মানে ভালো, তাদের আপনার তুলনায় শারীরিক কিংবা সব দিক দিয়ে আপনার অনেক উন্নত, তারা শারীরিকভাবে অনেক ভালো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আপনার আহ খাওয়া দাওয়া পুষ্টি, আপনার বিবর্তন জিনিসটা এখনো চলমান। হয়তো আপনার এটা এক দুই দিনে এটা আপনার এটার পার্থক্যটা বোঝা যায় না। যেমন এটার পার্থক্যটা হয়তো কয়েকশো বছর কিংবা কয়েক হাজার বছর পর পার্থক্যটা মানে মানে বড় আকারের একটা পার্থক্য বোঝা যায়। তো এই জিনিসটা আপনার বিবর্তন যে আপনার সত্য বা আপনার এটা যে একটা ফ্যাক্ট, এটা আপনার এটা এখন এইভাবে তাকালেও আমরা বুঝতে পারি যে বিবর্তন জিনিসটা আসলেই ট্রুথ, এটা সত্য। হ্যাঁ, এই দেখি সবাই নিশ্চুপ হয়ে গেল যে। হ্যাঁ সেম ভাই, আমি এটাই বলতে চাইতেছি যে বিবর্তন জিনিসটা আপনার এখনো বর্তমানে চলমান, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে যাই হোক, বিবর্তন মানে আমরা বান্দর থেকে এসেছি। ওই যে একটা কমেন্ট দেখলাম যে বিবর্তন মানে হচ্ছে মানুষ বানর থেকে এসেছে। 90% মানুষ তো এটাই মনে করে। হ্যাঁ, এটা তো ভুল ধারণা। এটা হলো হুজুররা যেটা শিখাইছে যে বানর থেকে মানুষ, কিন্তু বানর বলতে তারা কি বুঝায়? হ্যাঁ, আমরা তো ওই যে আমরা প্রাইমেট, এর আগে প্রাইমেট নিয়ে আলোচনা করেছি। এরপরে আহ, এবং এরা কিভাবে তাদের ব্রেন ধীরে ধীরে বড় হয়েছে, ব্যবহার করা শিখেছে, হাতের ব্যবহার শিখেছে। সত্যি ভাই, হাত, যে হুম, আজহারির একটা পোস্ট দেখছি, পোস্টে সে বলতেছে যে বর্তমানে ডারউইনের যেই মতবাদটা দেওয়া হচ্ছে ক্লাস 9-10-এ, তো এর বিরুদ্ধে সে কথা বলছে। সে বলছে যে ইসলাম ও বিবর্তনের বিপক্ষে নয়, ইসলাম ও বিবর্তন সাপোর্ট করে। এটা সে কই থেকে পাইলো? ইসলাম। ইসলাম আচ্ছা, বিবর্তন সাপোর্ট করে, হ্যাঁ এটাই। এখন হ্যাঁ, এখন কিছু 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 মুসলিম, ইসলাম বলবো না, মুসলিম, কিছু কিছু মুসলিম যারা উচ্চ শিক্ষা, যেমন ইয়াসির কাদরি, এরকম আরো কয়েকজন আছে সায়েন্টিস্ট টাইপ, বা হার্ভার্ডে পড়ালেখা করে, বিদেশে পড়ালেখা করছে মোট কথা। এই ধরনের কিছু মুসলিম আছে যারা চেষ্টা করতেছে এই বিবর্তনকে কোরআনের মধ্যে ঢুকানোর। এবং এই খ্রিস্টানরা অলরেডি কিছুটা করছে, যে এই যে আল্লাহই বিবর্তন ঘটাইছে। তারা বলতেছে যে আদম হাওয়ার এই কাহিনীটা, এটা হচ্ছে রূপক অর্থে, এটা এটা একদম আক্ষরিক অর্থে সত্য না। তো এই বিবর্তন ঘটছে কিন্তু আল্লাহই ঘটাইছে, এবং আদম হাওয়া হচ্ছে যে অস্ট্রালোপিথেকাস ফ্রান্সিস, যে জায়গায় মানুষের থাকার, ওই যে লুসি বাইপেডালিজম, যে দুই পায়ে হাঁটা শুরু করছে, ওইটাই ছিল আদম। তো এইভাবে তারা চেষ্টা করতেছে যে এইখানে দুইটা কাহিনীকে মিলাইতে। বুঝতে পারছেন? এই দুইটা কাহিনী মিলানোর চেষ্টা করতেছে খ্রিস্টানরা, যাতে তাদের ধর্মটা টিকে যায়। এবং তা ভালো, মানে একটা পজিটিভ দিক হচ্ছে যে খ্রিস্টানরা
তাদের ধর্ম চেঞ্জ করতে পারে। খ্রিস্টানরা তাদের ধর্ম চেঞ্জ করে যা খুশি বলতে পারে, পোপ যা বলবে তাই। পোপ বলতেছে আল্লাহ হচ্ছে বিবর্তনের মাধ্যমে মানুষ সৃষ্টি করছে, মাটি দিয়ে বানায় নাই, এগুলি ভুল কথা। আল্লাহ হচ্ছে বিবর্তনের মাধ্যমেই মানুষকে সৃষ্টি করছে, এটা পোপ বলতেছে। আর বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি করছে। তো তারা বিজ্ঞানকে সুন্দরভাবে তাদের ধর্মের মধ্যে ঢুকাই দিছে, কিন্তু এই মুসলমানরা তো মানে না। মুসলমানরা চেষ্টা করতেছে যে কিভাবে বিবর্তন এবং বিগ ব্যাং এগুলি ভুল প্রমাণ করা যায়। হ্যাঁ, আল্লাহ হওয়া বলছে, হয়ে গেছে বিগ ব্যাং, এইগুলি তারা চেষ্টা করছে। সত্য ভাই, এখানে আপনার ধর্মগ্রন্থের এবং আপনার বিজ্ঞান, মানে বিজ্ঞান বলতে তো আমরা কি বুঝি? বাস্তবতা এবং ধর্মের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হলো যে ধর্ম বলে যে আগে মানুষ অনেক বছর বাঁচতো, এমনকি হ্যাঁ মানে যেভাবে বলা হয় ধর্মগ্রন্থগুলোতে। কিন্তু আমরা যদি বাস্তবতা দেখি, আপনার বিজ্ঞান দেখি কিংবা এমন ধরনের ইতিহাস দেখি, তখন দেখতে পাই আপনার কয়েক হাজার বছর আগে দেখা গেছে আপনার মানুষ 12 থেকে 15 বছর, 20 বছরের বেশি আপনার মানুষ বাঁচতো না। হয়তোবা হ্যাঁ অসুস্থতার কারণে কিংবা বিভিন্ন শিকার করতে গিয়ে মারা যেত। তো এই ধরনের কারণে মানুষ দেখা গেছে আপনার 15-20 বছর, আমি কয়েকটা আর্টিকেল দেখছি, ওটাতে আপনার বিভিন্ন মানুষের হাড়গোড় পাওয়া গেছে, ওটাতে আপনার দাঁত পরীক্ষা করার পরে দেখা গেছে একটা দাঁত ওটা 12 বছর, 15 বছর, মানে এই ধরনের বিষয়গুলা মানে প্রমাণ হলো যে আপনার আগে মানুষ 12-15 বছর, 20 বছরের অধিক বাঁচতো না। এখন মানুষ যেমন 60-70-80 বছর চলে যায়। তো এই জায়গাতে মানে ধর্মের সাথে অনেক বড় একটা পার্থক্য, যেখানে ধর্ম বলে আগে মানুষ 200-300-500-1000 বছর এমনও আছে যে মানুষ বাঁচতো। তো এই বড় একটা পার্থক্য। হ্যাঁ, ঠিক বলছেন। এই যে এটা তো আছেই যে আমরা যদি দেখি, আমরা যদি মানে মানুষের অ্যাভারেজ বয়সটা দেখি, তাহলে এই এই কত বছর বাঁচে, তাহলে একটা সময় মানুষ খুব কম বাঁচতো। এবং তার আরেকটি কারণ হচ্ছে মানুষ মৃত্যুর হার অনেক বেশি ছিল, শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল। একটা সময় পরে গিয়ে মানুষ অনেক বেশি দিন বাঁচা শুরু করে। অ্যাভারেজ কিছুদিন আগে মানুষের অ্যাভারেজ আয়ু ছিল 50 বছর, এখন অ্যাভারেজ আসছে 70-80 বছর। আমরা আমরা একটা জিনিস বলতে পারি, যেমন চিকিৎসা বিজ্ঞান আপনার আসার পর থেকে, চিকিৎসা ভালো হ্যাঁ, হওয়ার পর থেকে মানুষের আয়ু বাড়তেছে। হুম, ঠিক বলছেন। চিকিৎসা বিজ্ঞানের জন্য গড় আয়ুটা বেড়ে গেছে। এখন এইটা এইটা চার্ট এইটা দেখে আপনারা বুঝতেছেন যে এই যে ধর্মগ্রন্থ যে কথাগুলি বলে যে আগের দিনে মানুষ অনেক দিন বাঁচত, এটা ভুল। আগের দিনে মানুষের আকার অনেক বড় ছিল, তারা অনেকে দাবি করে যে আগের দিনে মানুষ আকারের উচ্চতায় বেশি ছিল, এটাও ভুল। এটাও ভুল, কারণ হ্যাঁ আমি এটাও বলতে চাইতেছি, এটাও ভুল। মানুষের আগেও আপনার উচ্চতা অনেক কম ছিল, এভারেজ হ্যাঁ, 5 ফুট 6-7 এমন ছিল, কিংবা হ্যাঁ, তারও কম। 4.5 ফুট ছিল। লুসি যে কঙ্কালগুলি ওগুলি তো ছোট। বর্তমানে মানুষের অ্যাভারেজ হাইট হচ্ছে, বাংলাদেশে হলো 5'6", আর ইউরোপে আমেরিকাতে হচ্ছে প্রায় 5'8" বা 9 ওদের অ্যাভারেজ হাইট। জাপানের অ্যাভারেজ হাইট বেড়ে গেছে, চায়নাতে বেড়ে গেছে। তাহলে মানুষ ধীরে ধীরে লম্বা হচ্ছে। হ্যাঁ, শারীরিকভাবে তারা বেশি আকৃতিতে বেড়ে গেছে। তো এই দুইটাই তো যেটা ধর্ম দাবি করে, সে দুইটা জিনিসই ভুল। ধর্ম এবং বিজ্ঞানের মেইন পার্থক্য হচ্ছে, ধর্ম হলো আগে বলে আপনি বিশ্বাস করবেন, যা লেখা আছে বিশ্বাস করবেন, পরে আপনি এটা যুক্তি খুঁজে এটা কেন সত্য সেটা যুক্তি আপনি খুঁজবেন। আর বিজ্ঞান বলে উল্টাটা। বিজ্ঞান বলে আপনি বিশ্বাস করবেন না কোনো কিছু, আপনি আগে তথ্য সংগ্রহ করবেন, এই তথ্যগুলি যেদিকে আপনাকে নিয়ে যাবে সেদিকেই আপনি যাবেন, এবং সেইটাই সিদ্ধান্তে পরিণত হয় তথ্যের উপর ভিত্তি করে। এটা হলো বেসিক ধারণা, দুইটার মধ্যে পার্থক্যের মূলনীতির যে বেসিক পার্থক্য সেটা। আচ্ছা, তো আমি ছোট হুজুর আছেন, অনেকক্ষণ আছেন, কথা বলেনি, ওনার কাছে যাই। আর ছোট হুজুর যদি কিছু বলতেন। জি। আমি সত্তর ভাই, আমি কিন্তু বিবর্তন তত্ত্ব আল্লাহরই মানি। তার কারণ এই যে এখানে যে আল্লাহর যে হাত দুটোই ডাইন হাত, হ্যাঁ, আর মানুষকে বানাইছে দুটো, একটা বা হাত একটা ডান। হ্যাঁ, ঠিক বলছেন।
তাহলে এইখানে যে আমি কিন্তু আল্লাহরই মানি, যে বিবর্তন তত্ত্ব আল্লাহ বানাইছে। হ্যাঁ, আর মানুষের মতো। হুম, হ্যাঁ, তাই সে মানুষের মতন না, তার দুটোই ডান হাত। আর দুইটা একটা ডান। যে এটা কথা, এটা সত্য কথা যে আগের যুগে মানুষ বেশি বছর বাঁচতো না, যে এরকম না যে 150-200 বছর বাঁচতো। তার কারণ আমাদের প্রিয় নবীজি, হুম, আমাদের প্রিয় নবীজি তো 60-63 বছরে মারা গেল। হ্যাঁ, হুম, হুম, তাহলে এটাই বোঝা যায় মানুষ এখনো যেরকম বাঁচতেছে, আগেও এরকমই বাঁচতো, হয়তো একটু ডিফারেন্স হতে পারে। হ্যাঁ, হুম। না না, আগে বলতে আপনি কি বোঝেন? আগে বলতে মানে মোহাম্মদ তো ছিল আপনার কত 1400 বছর আগে, কিন্তু আমরা যদি কয়েক হাজার বছর পিছনে যাই তখন আমরা এই জিনিসগুলো দেখতে পাই যে মানুষ অত বেশি বাঁচত না। হ্যাঁ, মানুষ হ্যাঁ, আগে আধুনিক আমি হওয়ার পর থেকেই তো মানুষ আধুনিক হওয়ার পর থেকেই তো নবী রাসূল, হ্যাঁ, এক একটা মিথ্যাবাদী এইভাবে আসা শুরু করছে। আপনার প্রত্যেকটা ধর্মে এক একজন, যখন মানুষ ব্রেন ডেভেলপ হয়ে যায়, তখন যখন মানুষ জানতে চায় যে আমরা কেন মরি, কেন আমাদের স্বপ্নে এভাবে আসে, আহ, কেন বৃষ্টি আসে, কেন এই যে প্রকৃতি বুঝতে পারে না, হয়তো উপরে কেউ আছে, যেহেতু সূর্য আছে, আপনার সূর্য আলো দিচ্ছে, তখনই তখনই তাদের সমাজ থেকে এক একজন দাবি করে বসে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তো আল্লাহ পাক, আর এমনকি আল্লাহ পাকের সাথে আমার কানেক্ট আছে, হ্যাঁ আমি ওনার প্রেরিত রাসূল। এভাবেই আসে এক একজন মিথ্যাবাদী, এক একজন জাতির উপরে এক একজন দাবি করে বসে যে হ্যাঁ আপনারা যে আল্লাহকে খুঁজতেছেন সেই আল্লাহর সাথে আমি কানেক্ট আছে, হ্যাঁ সেই আল্লাহ আমাকে প্রেরিত করছে আপনাদের উপরে, এই নিয়ম। তারা নিজেদের ব্যক্তিগত, দেখেন ভাই, হ্যাঁ ব্যক্তিগত আপনার ব্যক্তিগত সবকিছুর জন্যই, তারা ক্ষমতার জন্য, কিংবা আমরা বেশিরভাগ দেখতে পাই নারী লোভের জন্য, এইভাবে তারা এক একজন সমাজের উপরে, হ্যাঁ, আপনার ক্ষমতার লাভের জন্য এভাবে এক একজন মিথ্যাবাদী আসে প্রত্যেকটা ধর্মে। যেমন মুসলিম ধর্মে নবীরা এভাবে এক একজনের মিথ্যাবাদী আসা শুরু করে, কিন্তু এটাই। আর তারই আগে। যেমন যেমন দেখেন ভাই, আগে আপনি যেমন আপনি এখন বুঝে গেছেন যে না, আমার পয় পরিষ্কার থাকলে আমার অনেক রোগ ব্যাধি থেকে আমরা বাঁচতে পারবো। হ্যাঁ, আমরা সবাই বুঝতে পারি। আমরা তার কারণ কি, রোগ ব্যাধিতে আমাদের অনেক সময় হয় কি, মানে আমাদের অল্প বয়সে আমরা কিন্তু মারা যাই। তার কারণ আমাদের এখন আমরা নিজেরাই বুঝি যে না, আমাদের পয় পরিষ্কার থাকতে হবে, রোগ ব্যাধি যাতে আমাদের কাছে না আসতে পারে। হুম, জলদি কিভাবে করা যায়, আমরা এখন ওইগুলো বুঝে গেছি, যার কারণে এখন আমরা কিন্তু অনেক দিন বাঁচতে পারি। হ্যাঁ, ওই রোগ ব্যাধি তো মারা যায় না আমরা ওইরকম ভাবে। আগের মানুষ হ্যাঁ, অনেকটা এইভাবেও মারা যেত। হ্যাঁ, অনেক মানুষ রোগে মারা গেছে, অনেক শিশু মারা যেত জন্মের সময়। তো এই যে হ্যাঁ, অ্যাভারেজ অ্যাভারেজ আপনার আয়ু, গড় আয়ু, এটা নির্ধারণ করে কিভাবে? আপনি একজন মানুষ দিয়ে না, আপনি 100 জন মানুষ নিবেন একটা গ্রুপে, 100 জন মানুষ কত বছর বাঁচছে এটা পুরোটা যোগ করে 100 দিয়ে ভাগ করবেন। মনে করেন একজন বাঁচছে 100 বছর, একজন বাঁচছে 50 বছর, আরেকজন জন্মের সময় মারা গেছে 0। তাহলে তিনটাকে যোগ করলে কত হয়? 150। 150কে যখন 3 দিয়ে ভাগ করছেন তখন গড় আয়ু হচ্ছে 50। তাহলে তিনজনের গড় হয়ে গেছে 50, যদিও একজন 100 বছর বাঁচছিল, ঠিক আছে, কিন্তু গড় আয়ু হয়ে গেছে 50 বছর। তো এইভাবে আপনি 100 জনকে যোগ করে আপনি যখন 100 দিয়ে ভাগ করছেন তখন নাম্বারটা আসতো অনেক কম, কারণ অনেক মানুষ রোগে মারা গেছে, যুদ্ধে মারা গেছে, জন্মের সময় মারা গেছে, এরকম হতো রোগে। এখন যেহেতু মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারে, যেমন এখন অ্যাভারেজে আপনার 70-75 এরকম হয়ে গেছে মানুষের এজ। তো অ্যাভারেজে এত 70 বছর মানুষ বাঁচে, অনেকে 90-100 বাঁচতেছে, কিন্তু অ্যাভারেজে দেখা যাচ্ছে 70 বছর ইজিলি বাঁচতেছে। তো এটা অ্যাভারেজ এজ অনেক বেশি এখন, তবে আগে অনেক আমার কম। মনে হয় আপনার আগামী কয়েকশো বছর কিংবা এমন অনেক একটা ডিফারেন্স হওয়ার পরে মানুষের আয়ু আরো বাড়বে, আমার যেটা মনে হচ্ছে আর কি। রাইট। হ্যাঁ, আয়ু ধীরে ধীরে মানুষ অমরত্বের দিকে যাচ্ছে, যে মানুষ আর মরবে না বা অনেক কারণ দিন। পূর্বে এখন পৃথিবীতে আমরা মুসলিম ধর্মের দাবি অনুযায়ী যে মানুষ আগে অনেক বেশি আয়ু ছিল, যেমন তারা না, এটা ভুল। তাকায় 1400 বছর পূর্বে, কিন্তু আমরা যদি বাস্তবতায় 4 থেকে 5 কিংবা 6000 7 হাজার বছর আগে আমরা তাকাই, তখন দেখতে পাই যে মানবজাত যখন, তখনও মানুষের ব্রেন অত ডেভেলপ করে নাই, কিন্তু তখন মানুষের আয়ু কম ছিল। কিন্তু ধর্মের তাদের অনুযায়ী যে না, তখনও যেমন আদম থেকেই তাদের তখন 1000 বছর বাঁচতো, 400-500 বছর বাঁচতো, তাদের আপনার অনুযায়ী আর কি, হাদিস অনুযায়ী। তো এগুলা একদম বাস্তবতার সাথে পুরোপুরি অমিল। এগুলি তো ভুয়া কথা।
তো যাই হোক, আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আমাদের কসমিকের একটা ভিডিও যেটাতে প্রশ্ন উত্তর আছে। তো আজকে যে আমাদের বিবর্তন তত্ত্ব নিয়ে লাইভ বিবর্তন তত্ত্বের আজকে হলো আমাদের পর্ব হচ্ছে 9 এবং আজকে হলো শনিবার 15 নভেম্বর। তো এই পর্বে আমরা আজকে এতদিন আমরা বিভিন্ন রকম আলোচনা করেছি, যার মধ্যে ছিল বিজ্ঞানের ভাষায় থিওরি কি জিনিস, জীববিজ্ঞানের মৌলিক ধারণা, বিবর্তনের ধারণা এবং মানুষের বিবর্তন, এইগুলি নিয়ে আমরা কথা বলেছি। তো আমরা কিছুটা বায়োকেমিস্ট্রি এবং জেনেটিক্স এর দিকে যাব। তার আগে আজকের পর্ব হচ্ছে প্রশ্ন উত্তর। তো প্রশ্ন উত্তর পর্বে আমি কসমিকের ভিডিওতে চলে যাব। কসমিক 10টি কমন প্রশ্নের উত্তর সে দিয়েছে, 10টি মোস্ট কমন মিসকনসেপশন যে প্রশ্নগুলি মুমিনরা করে থাকে, সেই প্রশ্ন নিয়ে এই ভিডিওটি, এবং সেইগুলি আমরা আগে দেখাবো। এছাড়া অন্যান্য প্রশ্ন থাকলে পরে আপনারা আমাদেরকে কমেন্টে অথবা যুক্ত হয়ে প্রশ্ন করবেন, এবং আমাদের যেদিন আসবেন আগামী সপ্তাহে অথবা অন্য কোনো আগামীকাল, ওই দিন আমরা অ্যাডিশনাল প্রশ্নের উত্তর দিব। একজন জিজ্ঞেস করছে যে উইল ইউ কভার দি ল্যামার্কিয়ান ইভলিউশন টপিক? ইয়েস, ডেফিনেটলি আমরা ল্যামার্ক নিয়ে অবশ্যই আলোচনা করি। ল্যামার্ক কিন্তু গুরুত্বপূর্ণ, যদিও তার থিওরিটা রিজেক্টেড হয়ে যায়, থিওরিটা টিকেনি, কিন্তু ল্যামার্ক একটি ধারণা দিয়েছিল, সেটা নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে। ল্যামার্কের ধারণাটা কি ছিল সেটা নিয়ে, যদিও তার থিওরিটা রিজেক্টেড হয়ে যায়, তবু এটি বিজ্ঞানে গুরুত্বপূর্ণ একটি থিওরি। তো যাই হোক, আমরা চলে যাই ভিডিওতে, দেখেন। আচ্ছা, তো আমি শুরু করতেছি। মাঝখানে যদি এনিহাও থেমে যায় ভাববেন যে কারেন্ট চলে গেছে। তো আমি শুরু করে দিতেছি আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে পঞ্চম পর্ব হচ্ছে ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশনের পঞ্চম পর্ব। আমরা কিন্তু অলরেডি 4টা পর্ব শেষ করে আসছি, অনেক কিছু চড়ায় উতরায় আমরা আজকে এখানে আসছি, ঠিক আছে? তো আজকে কি নিয়ে কথা বলবো? আজকে হচ্ছে আমরা মানে 10টা মোস্ট কমন মিসকনসেপশনস অ্যাবাউট ইভলিউশন নিয়ে কথা বলবো। মানে কি, ইভলিউশন নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে অনেকেরই, ইভেন মানে আমরা আস্তিক হোক নাস্তিক হোক যারাই হোক না কেন, ইভলিউশন নিয়ে, বিবর্তনবাদ নিয়ে অনেকেরই কিছু কমন মিসকনসেপশন আছে, ভুল ধারণা আছে। সেগুলা টুকটাক চেষ্টা করবো ভুলটা শুধরে দেওয়ার, বা নিজে কিছু শিখার বা অন্যকে কিছু শেখানোর, ঠিক আছে? তো একটা একটা করে আগাই। তো এই ছবিটার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা মানে নিজের কান বন্ধ করে রাখতে পছন্দ করেন। আপনারা যদি মানে আমি যেগুলা দেখাচ্ছি বা আপনার মানে অন্যান্য যারা জিনিসগুলো দেখায় ওগুলো যদি যাচাই বাছাই না করে কানের মধ্যে তুলা দিয়ে রাখেন যে না আমি যা বলতেছি তাই সঠিক, তাহলে ভাই এই ভিডিওটা এই প্রেজেন্টেশনটা আপনাদের জন্য না, ঠিক আছে? তো এখন শুরু করতেছি। তো হ্যাঁ, আর মানে শুরু করার আগে একটু বলে নিচ্ছি, সত্যের ভাই মাঝে মাঝে আপনাকে আমি একটু জিজ্ঞেস করবো, ঠিক আছে? আপনি একটু রেসপন্স করেন। তো প্রথম, হ্যাঁ ধন্যবাদ। তো প্রথম যে মিসকনসেপশনটা সেটা হচ্ছে বানর থেকে মানুষ আসলে বানর কেন এখন আছে, ঠিক আছে? এখনো বানর আছে কেন, প্রশ্নটা হচ্ছে এটা। তো অ্যাকচুয়ালি প্রশ্নটাতেই গলত। তো কি এখানে বলা হচ্ছে যে বানর থেকে অ্যাকচুয়ালি মানুষ আসছে, তার মানে কি? তো এখানে আমরা দেখতেছি এই যে একটা বানর, ঠিক আছে? তো বানরটা থেকে একটা মানুষ আসছে, ঠিক আছে? তো এই মানুষ যে আসছে, কাজী ইব্রাহিম চলে আসছে। হ্যাঁ ভাই, হাইসেন আরো মজা আছে, স্লাইডটা খুব মজা করে বানাইছি, একটু দেখেন। আচ্ছা ওকে, আচ্ছা সরি। তো মানে যে ধারণাটা বানর থেকে একটা মানুষ হয়েছে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি বিবর্তনের ভুল ধারণা। বিবর্তন এইভাবে কোনো কিছু বলা হয় না, ঠিক আছে? তো এইখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় বিবর্তনবাদ দিয়ে? অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে হমিনেন্ড কি, মানুষের সমগোত্রীয় যারা আছে তাদের একটা গ্রাফ। এটাও যদি আপনার বুঝতে কঠিন হয়, এর থেকেও সহজ আছে, আমি সেটাতে চলে যাই একবারে। তো এইখানে চলে যাচ্ছি, এইখানে কি দেখাচ্ছে, একটা ট্রির মতো দেখাচ্ছি যেটা মানুষ
এবং সিম্পাঞ্জি, এখানে বানর অ্যাকচুয়ালি বলতে আমি সিম্পাঞ্জি বোঝাচ্ছি, যে এখানে যে আমরা দেখতেছি যে 4 থেকে 6 মিলিয়ন বছর আগে মানুষ আর সিম্পাঞ্জি আর যে বনবো, এটা হচ্ছে সিম্পাঞ্জি, এটা হচ্ছে বিনবো, এটা হচ্ছে আপনার মেইনল্যান্ড গরিলা, এটা হচ্ছে ওরাংওটাং। তো এই যে মানুষ আর যে সিম্পাঞ্জি আর বিনোবোর একটা কমন অ্যানসেস্টার ছিল, সেটা কখন ছিল? 4 থেকে 6 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, ঠিক আছে? এই সময়টাতে কমন অ্যানসেস্টার ছিল। এই বানরের সাথে আমাদের খালি এইটাই সম্পর্কিত, এই বানর থেকে আমরা আসি নাই, আমাদের একটা কমন অ্যানসেস্টার ছিল। হ্যাঁ, আপনি তর্কের খাতিরে বলতে পারেন যে বানর সদৃশ কোনো একটা কিছু ছিল, ঠিক আছে? ওইখানে আমরা যাওয়ার আগে, তো এই যে হিউম্যান অ্যান্ড মাঙ্কিস হ্যাভ কমন অ্যানসেস্টার, ঠিক আছে? তো এই জিনিসটা যদি আপনাদের মানে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে একটা উদাহরণ দিব, ঠিক আছে? যে বানর সদৃশ কোনো কিছু থেকে আহ মানে ইভলিউশন হইছে, মানুষের ইভলিউশন হইছে। তো এইটা একটা উদাহরণ দিচ্ছি, যে দেখুন যখন ক্রিস্টোফার কলম্বাস যখন ইউরোপ থেকে আমেরিকাতে মানে চলে যায়, মানে তার মানে কি, ইউরোপিয়ানরা থেকেই তো আমেরিকানদের মোটামুটি আসছে, তাই না? তো ইউরোপিয়ানরা কেন আসছে, তাই না? তো এটা হচ্ছে একটা, কেন আছে? বিকজ এটা হচ্ছে একটা হচ্ছে ট্রির মতো, তাই না? দেখেন, ট্রি হয়ে ইউরোপিয়ান জায়গায় আছে, আপনার আমেরিকার মানুষরা আমেরিকার জায়গায় আছে, তাই না? এখানে একটা ট্রির মতো করে জাস্ট ছড়ায় গেছে। এইটুকু যদি বুঝতে কষ্ট হয় ভাই, মানে আর কিভাবে বুঝাবো বলেন? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মিসকনসেপশন। ভাই, ফার্স্ট মিসকনসেপশন নিয়ে কিছু অ্যাড করার আছে আপনার, সত্তর ভাই? না, ঠিক আছে। এটা 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 মানে কি, আম, মানে আমরা একটা একটা প্রাণী থেকে বিবর্তিত হয়ে মানুষ হলাম, কিন্তু ওই প্রাণীটা মানে ব্রাঞ্চ অফ হয়ে গেছে, যেটা মানে সেপারেট হয়ে আমরা দুই দিকে দুই রকম প্রজাতির প্রাণী হয়ে গেলাম। তার মানে এই না যে আমরা আমাদের ওই যে দুইটা প্রাণী কারেন্ট যে এখন টাইমে, ওই দুইটা প্রাণী, মানুষ বানর দুইটাই আছে। তো আমরা তো এই এই যে প্রাণীটা থেকে বিবর্তিত হয়ে দুইটা প্রাণী আসছি, ওইটা হয়তো নাই, কিন্তু দুইটা প্রাণী যে আসছি, এই দুইটা তো থাকবেই, তাই না? সেটাই সেটাই। রাইট। তো আমি ওকে। তো আমি আগায় গেলাম ভাই। তো রাইট, সেকেন্ড রাইট। যে সেকেন্ড যে মিসকনসেপশনটা আছে, যে চিড়িয়াখানার বানর মানুষ হয় না কেন, ঠিক আছে? খুবই সিলি একটা কোশ্চেন, ঠিক আছে? তো কোশ্চেনটা আমি যাই, যে একটা বানর দেখতেছি আমরা, এ মানে এর কোনোদিন ছাড়বে না মমিন ভাই, ঠিক আছে? তাই না? একে একে টেনে ধরে টেনে আসছে, একে আনবেই, ঠিক আছে? বিবর্তন বলতে সে বানরে বুঝে মুমিন ভাইরা আমাদের। মুমিন বলতে অ্যাকচুয়ালি বিশ্বাসী বুঝাচ্ছি, না খালি মুসলিমদের না, সবারই বুঝাচ্ছি। তো এই বানর বেচারাটা সারা জীবন নাকি টানা হেঁচড়া করা হইতাছে বিবর্তনবাদের সময়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই বানর মানে যে আমাদের চিড়িয়াখানায় বন্দি আছে, তো এইখানে যে চিড়িয়াখানা কেন মানুষ মানে কেন কিছু মানে বিবর্তিত হয় না? বিকজ অফ নিশ। নিশ কি জিনিস? সংক্ষেপে একটা চিত্র দিয়ে আপনাকে বোঝাচ্ছি। এই যে দেখুন একটা পাখি, এই পাখিটা যে গোলাপি রঙের যে পাখিটা, এটার নাম হচ্ছে ফ্ল্যামিঙ্গো, ঠিক আছে? এই ফ্ল্যামিঙ্গোর গলাটা কিন্তু লম্বা, ঠিক আছে? এই গলা লম্বার কারণে সে মানে অন্যান্য পাখিদের তুলনায় সে একটু গভীরে যেতে পারতেছে, জলাশয়ের গভীরে যেতে পারতেছে। তো এই যে জায়গাটা, এই সে এই যে জায়গাটা সে দখল করছে, অন্যান্য প্রাণী কিন্তু এই জায়গাটা নিতে পারবে না। কারণ কি? সে অলরেডি এই জায়গাটা দখল করে রাখছে, ফ্ল্যামিঙ্গো যেটা। তো এই যে এই জায়গাটাকে বলা হয় নিশ, ঠিক আছে? এটা হচ্ছে ইকোলজি বা বাস্তুতন্ত্রের সংজ্ঞা মতে এই জায়গাটাকে বলা হয় নিশ, ঠিক আছে? তো ধরে নিই আমরা যে এই যে নিশটা, এটা বিলুপ্ত হয়ে গেছে, মানে এই পাখিটা বিলুপ্ত হয়ে গেছে, তার মানে কি এই জায়গাটা খালি আছে। তখন এই পাখিদের কোন একটা পাখি সেই নিশটা নিতে চেষ্টা করবে, ঠিক আছে? তখন হবে হচ্ছে র্যাপিড ইভলিউশন। র্যাপিড ইভলিউশন নিয়ে আমরা একটা ভিডিও করছি, যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন। হ্যাঁ, আমাদের তো আমাদের ইউটিউব চ্যানেল, আমি একটু বলে নিই যে র্যাপিড ইভলিউশন নিয়ে কসমিক ভাইয়ের যে লাইভটা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওটার খন্ডাংশ, মানে ওইটার জাস্ট মেইন পার্টটা ওখানে আছে। আপনারা সত্য সন্ধানী ইউটিউব চ্যানেলে গেলেই ওটা পেয়ে যাবেন। হ্যাঁ, কন্টিনিউ করেন। হ্যাঁ, তো আমি আরেকটু মানে লেখালেখি করছি, সংক্ষেপে বলতেছি আর কি। মানে জু, যে আমাদের আমরা যে চিড়িয়াখানা বলি বা আমরা সাফারি পার্ক বলি, এখানে তো কোনো ইকোলজি নাই, তাই না? ইকোসিস্টেম নাই। তো এইখানে যে মানে প্রকৃতি দ্বারা তো বিবর্তনটা হবে, তাই না? তো প্রকৃতি যখন নাই, তো বিবর্তন তো হচ্ছে না। এখানে তো আমরা আর্টিফিশিয়াল সিলেকশনও করাইতেছি না, মেকানিজম তো লাগবে। বিবর্তন হওয়ার তো একটা
অস্ত্র লাগবে, সে অস্ত্রটাই তো নাই, তো ইভলিউশন হবে কিভাবে, তাই না? তো এই যে এখানে তো নিশ নাই, দ্বিতীয় মানে 2 নাম্বারটাই বলতেছি, যেটা নিশ মানে জায়গাই নাই। তো এই জায়গা যদি না থাকে তাহলে বিবর্তিত হয়ে জায়গায় যাওয়ার তো কোনো মানেই আসতেছে না। সেখানে নিশ নাই, জায়গা নাই, মানে কোনো সময়ও নাই, স্পেসও নাই। আমরা জানি কি ইভলিউশন হইতে একটা নির্দিষ্ট সময় লাগে, একটা জেনারেশন লাগে। টাইম আর স্পেস বলতে আমি জেনারেশন বুঝাইছি, জেনারেশন স্পেস। তো এগুলা লাগে, এগুলা তো কোনো কিছুই আমাদের চিড়িয়াখানায় নাই। তো এগুলার না থাকার কারণে তো আমরা মানে এগুলা না থাকার কারণে তো বিবর্তন হবে না চিড়িয়াখানায়, অ্যাজ সিম্পল এজ দ্যাট। তো আরেকটা জিনিস বুঝাই, সংক্ষেপে বুঝাবো, সেটা হচ্ছে আমাদের একটা গাছ চিন্তা করতেছি, ঠিক আছে? দেখেন এখানে একটা একটা ছবি দেখতেছেন, 1 নাম্বার ছবি যেটা, সেখানে হচ্ছে হলুদ পাখি আছে কিছু, ঠিক আছে? তো দ্বিতীয় ছবিতে দেখতেছেন কি কিছু লাল পাখি চলে আসছে এই জায়গাটাতে। তো তখন হবে কি, এই যে লাল পাখিগুলা এই হলুদ পাখির নিচগুলা নিয়ে কম্পিটিশন করবে, জায়গাটা নিয়ে কম্পিটিশন করবে। তখন হবে কি, তখন হবে কি যে বিভিন্ন নিশে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে? যেমন হলুদ পাখিগুলা যে ক্যানাপিতে চলে গেছে, ক্যানাপি মানে হচ্ছে গাছের উপরে আর কি, গাছের ক্যানাপিতে চলে গেছে। গাছের আপনার শেডটাকে কেন ওই যে যেটা পুরাটা ঢেকে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওইটাকে ক্যানাপি বলে। রাইট। আর এই যে নিচে চলে গেছে কিছু, আর কিছু পাখি যে লাল পাখিগুলো সেটা মাঝের যে মাঝখানের যে নিচটা সেই অংশটা দখল করে রাখছে। এই যে একটা মেকানিজম, এই মেকানিজমকে বলা হয় কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। এটা একটা ইকোলজির আপনার একটা প্রিন্সিপাল, এটা আপনারা চাইলে আর একটু রিসার্চ করতে পারেন। তো এখন আসি হচ্ছে 3 নাম্বার মিসকনসেপশনে, ঠিক আছে? ঠিক আছে, মিসকনসেপশন 3 নাম্বার কি বলতেছে, আধা বানর আর মানে আধা বানর বা আধা মানুষ নাই কেন, ঠিক আছে? বানর থেকে যদি মানুষ এসে থাকে, মানে আধা বানর আধা মানুষ নাই কেন, আবার টাইনা এক্সট্রা বানরে নিয়ে আসছি আমরা, কি আর করবো বেচারা, মানে এর আর ছাড়া হইতেছে না। তোমার কাছে বিচার দিলাম। তো যাই হোক, তো বিচার টিচার দেওয়া লাভ হইতেছে না, বানরে অলওয়েজ টানা ইচ্ছা করা হইতেছে। তো যাই হোক, এখানে আমি একটা মানে অ্যাকচুয়ালি এখানে আধা মানুষ বা আধা বানর বলতে কি বুঝাইতেছে আমাদের মানে মুমিন ভাইয়ারা, এইখানে অ্যাকচুয়ালি বোঝানো হয় সেটা হচ্ছে যে যে ফ্যামিলি ট্রির মধ্যে, আমাদের ফ্যামিলি ট্রির মধ্যে কিছু দেখা যায়, ট্রানজিশনাল ফসিল দেখা যায়, ঠিক আছে? এই ট্রানজিশনাল ফসিল তারা দেখতে যেতেছে, তারা তো আধা মানে ট্রানজিশনাল ফসিলটার টার্ম জানে না, তো এইভাবে আধা মানুষ আধা বানর বলে। যাক, সমস্যা নাই। তো এখানে আমি মানে সম্পূর্ণ যে ট্রানজিশনাল ফসিল আছে এটা একটা ম্যাপ, এটা একটা বইয়ের থেকে মানে অংশ আমি এখানে এনে দিছি, ঠিক আছে? তো এইখান থেকে সবগুলোর আমি এক্সপ্লেনেশন দিব না, এখানে মনে হয় 15টার মতো আছে, একটা দুইটা করে দিব, ঠিক আছে? তো এই যে এগুলা হচ্ছে প্রত্যেকটার স্কাল, এখানে আপনার 15টার মতো আছে, প্রত্যেকটার স্কাল আছে। এটা হচ্ছে ট্রানজিশনাল ফসিলের স্কাল, এগুলা মানে মাথার খুলি আর কি, প্রত্যেকটারই আছে, ঠিক আছে? তো এখানে আমি 1-2টার আমরা এক্সাম্পল দেখি, ঠিক আছে? সবগুলা দেখার তো সময় নাই, 1-2টা দেখবো আমরা। ফার্স্টে যে এইটা যেটা দেখতেছি, এটা এটার উচ্চারণ কি ঠিক মতো করতে পারবো নাকি জানি না, আর্থলোপিথিকাস রামিডুস, ঠিক আছে? এটা হচ্ছে ওল্ডেস্ট। আমি একটু যদি পিছনে নিয়ে যাই, এটা হচ্ছে 4.4 মিলিয়ন, যে 1 নাম্বার যেটা 4.4 মিলিয়ন ইয়ার্স আগে এটা বিচরণ ছিল, ঠিক আছে? তখন এই ফসিলটা পাওয়া গেছিল। তো এই ফসিলটা মানে এটা হচ্ছে বাইপিডাল এইপ বলা হয়, এখনো হমিনেন্ড হয় নাই। হমিনেন্ড আলাদা জিনিস, এটা হচ্ছে বাইপিডাল এইপ। তার মানে কি, 2 পায়ে ভর দিয়ে সে হাঁটতে পারতো, ঠিক আছে? এবং এদের হাত যদি আমরা লক্ষ্য করি, এদের হাতটা কিছুটা হমিনেন্ডের মতো হাত হয়ে গেছে। হমিনেন্ড মানে মানুষের মতো হাত, ঠিক আছে? হমিনেন্ড বললে তো অনেকে বুঝে না, তারপর আমি বলতেছি, সরি। তো আরেকটা আমরা যদি দেখি, এটা অনেক পপুলার একটা জিনিস, সেটা হচ্ছে আর্থলোপিথিকাস আফ্রোকানসেস। আমার উচ্চারণ ভুল হতে পারে, সরি ফর দ্যাট। এটার মানে এটাকে যে কমন নাম যেটা, সেটা হচ্ছে লুসি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল হমিনেন্ড, প্রথম হমিনেন্ড বলা হয়, মানে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট হমিনেন্ড। তো এর ফসিল পাওয়া যায় আফ্রিকাতে। তো এইটার একটা দুইটা না, অনেকগুলো ফসিল পাওয়া যায়, ঠিক আছে? তো এরকম ট্রানজিশনাল ফসিল অনেক আছে। আরেকটা আছে ট্রানজিশনাল ফসিল, সেটা বিজ্ঞানীরা এখন গবেষণা করতেছে, সেটা একটু দেখি আমরা। আরেকটা ট্রানজিশনাল ফসিল হচ্ছে এই যে এটা। না, আমি এখানে আমি একটু বলতে চাই, একটু বলতে চাই যে মনে করেন যে বানর বা যে কোনো একটা এইপ থেকে মানুষ আসছে। এখন আমরা এর মধ্যে যে কয়টা জিনিস পাবো প্রতিটাই তো ট্রানজিশনাল ফসিল। এমনকি এখন আমরা যে আছি, যে আপনি কাজী ইব্রাহিমকে দেখাচ্ছেন, সে একটা ট্রানজিশনাল ফসিল। রাইট রাইট, আমি এই দেখানোর জন্য আমি বুঝাই, আর সত্যি একবার রাইট জিনিস জায়গাটা ধরছেন, বলেন। হ্যাঁ হ্যাঁ,
কারণ কি আমরা যেটাই দেখতেছি এটাই একটা ট্রানজিশনের মধ্যে আছে। আমরা প্রতিনিয়তই ট্রানজিশনের মধ্যে আছি। এখন মানুষ যেহেতু মানুষ বলেন বা যেটাই বলেন, এটাতে যেহেতু পরিবর্তন হচ্ছে, এখন বর্তমানে যেটা আছে এটাই তো একটা ট্রানজিশনের মধ্যে আছে। তো আপনারা আধা মানুষ আধা বানর দেখতে চান, কিন্তু আপনারা জানেন না যে ভবিষ্যতে কি হবে। তো এখন যেটা দেখতেছেন এটাই তো ভবিষ্যৎ আর অতীতের মাঝখানে এই দেখতে পাচ্ছেন। এই যে এখন যে মানুষটা দেখতে পাচ্ছেন, এটা সজ্জনের ভাই, আমার একটা জাস্ট ছিল, আগ্রহ ছিল জানার। এটা তো ভাই মানে মানে কি বলবো, এটা তো বানরের প্রজাতি বলতে পারবো না, এটা তো সেই 4 পেয়ে প্রজাতির, 4 পেয়ে শিম্পাঞ্জি, প্রজাতির। একটু উন্নত শিম্পাঞ্জি বলতে পারেন, উন্নত না, আমার জাতের তো গাধার মতো লাগছে, গাধা মিশ্রিত মানে। এটাই আচ্ছা এটাই আচ্ছা, হ্যাঁ। আরেকজনের ভাই, কসমিস ভাই, আপনি কি ওই ডাক্তার ইব্রাহিম বলে একজন আছিল, ওনার ছবিটা দেখালে মনে বেশি ভালো হতো। আমার ভাই মতো এখন একদম মানে হ্যাঁ মানে হ্যাঁ উনি হচ্ছেন জ্ঞানী বানর আর কি। আচ্ছা আচ্ছা, ওনারটা আমি জানি, বাট ওনার থেকে আমি তাকে বেশি মানে শ্রদ্ধা করি, এই কারণে আমি তাকে দেখাইতেছি, ঠিক আছে? এই নতুন নতুন গাধার চেয়ে পুরান গাধা আসলে মানে এটা বেশি ফলদায়ক। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। মানে এখানে ছবিটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে অ্যাকচুয়ালি ট্রানজিশনাল ফসিল হচ্ছে আমরাও, ঠিক আছে? আমি যে কথা বলতেছি মিস্টার কসমিক, এখানে যারা যারা আছে, সত্য সন্ধানী ভাই, হুইজ গড ভাই, বিষ্ণুদা, সবাই ট্রানজিশনের মধ্যে আছে। এখানে ট্রানজিশন মানে কোনো মিডল গ্রাউন্ড বলতে কিছু নাই। এটা যারা ভাবেন আমরা এভাবে, তাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট এটা ছবিটা আনছি, আমি ব্যঙ্গ করার জন্য কিন্তু নেই ফার্স্ট কথা আগে এটাই। তো এই যে এখন আমাদের সাথে এই চারবাগ ভাই যুক্ত আছেন। চারবাগ ভাইও কিন্তু ট্রানজিশনাল ফসিল। উনি হ্যাঁ হ্যাঁ পুরাপুরি ভাই, পুরাপুরি। উনি ভবিষ্যতে কি হবে আমি জানি না, কিন্তু উনি ট্রানজিশনের মধ্যেই আছে এখনো। আচ্ছা আচ্ছা, তো আমি একটু আগে যাই, ঠিক আছে? তো এই যে আমাদের আরেকটা মানে কাজী ইব্রাহিম ভাই, স্যার বলি, ভুল হবে যদি ভাই বলি, স্যার কাজী ইব্রাহিম স্যার। তো সেও কিন্তু একজন আমাদের ট্রানজিশনের মধ্যেই পড়ে, ঠিক আছে? তো ইনার আরো অনেক নাম আছে, যেমন হচ্ছে অ্যান্টার্কটিক, যেটা আরেকটা নাম কি আমরা জানি, 1.Q7+6+13। এটা তো করোনার ফর্মুলা এটা। হ্যাঁ ভাই ভাই, মানে সে একজন মহাবিজ্ঞানী, এটা যদি না অ্যাড করতাম ভাই, আমার আসলে স্লাইডের মূল্যই থাকতো না, ঠিক আছে? তো যাই হোক, আগে ইসাক নিউটন, হ্যাঁ ইসাক নিউটন, মানে তার মানে হ্যাঁ হ্যাঁ, তার অনেক মানে ক্রেডেনশিয়াল, অনেক কিছু, তো এত কিছু তো অ্যাড করা যায় না। মানে আমার পছন্দের কয়েকটা আমি অ্যাড করছি জাস্ট। যাই হোক, স্যার জানি মাইন্ড না করে, স্যার যদি শুনেন আর কি, মাইন্ড করেন না, আমি আমার পছন্দের দুইটা অ্যাড করছি। তো এটাও একটা ট্রানজিশনের মধ্যে আছি। ইভেন আমরা যারা হোমো সেপিয়েন্স যারা আছি, এরাও একটা ট্রানজিশনের মধ্যেই যাচ্ছি, ঠিক আছে? তো এটা ভুল ধারণা যে আমরা এবারে প্রাইমারি স্টেজে আছি, না সরি, মানে ফাইনাল স্টেজে আছি। ইভলিউশনের কোনো ফাইনাল স্টেজ নাই, ঠিক আছে? আমাদের মানে আমরা দিন দিন বিবর্তন হচ্ছে, আমরা সামনে আর একটু দেখবো, ওইখানে আমি আর একটু বলবো এইসব বিষয়ে। তো ইভলিউশন কোনো থেমে থাকে না, ঠিক আছে? আগায় যেতেছে, এবং আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আমি আরো কিছু ট্রানজিশনাল ফসিল নিয়ে একটু ছোটখাটো করে বলি। সেটা হচ্ছে যেখানে যেটা দেখতেছেন, সেটার নাম হচ্ছে আর্কিওপট্রিক্স। এটা হচ্ছে পাখি আর ডাইনোসরের মাঝামাঝি একটা ফসিল, ঠিক আছে? তো এইটা পুরা, এই যে আমি একটু কার্সারতে দেখাই, এই যে এখানে দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার ফেদার, মানে পালক, ঠিক আছে? আবার এই যে চোয়ালটা যখন দেখবেন, এই যে ফসিলের চোয়ালটা, এর মধ্যে দাঁত আছে, ঠিক আছে? ডাইনোসরের যেরকম দাঁত, এরও সেম দাঁত আছে। এর পায়ের দিকে যখন লক্ষ্য করবেন, মানে এগুলো তো অ্যাকচুয়ালি আর্কিওপটেরিক্স এক ধরনের র্যাপ্টার বলা হয়। তো র্যাপ্টারের যেরকম মানে পায়ের নখ, ঠিক তেমনই পায়ের নখের, ঠিক আছে? আবার যখন লেজের দিকে তাকান, লেজটা হচ্ছে ডাইনোসরের মতো, বাট এখানে ফেদার আছে, এই যে আপনার দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে? আপনারা যদি মানে ইমেজটা দেখতে একটু কষ্ট হয়, তো একটু কষ্ট করে আর্কিওপট্রিক্স লিখে একটু সার্চ দিবেন, ছবি একবার স্পষ্ট দেখা যাবে, ঠিক আছে? যে কিভাবে ফেদার গুলো আসছে, মানে কাল্পনিক ছবিও আছে অনেক, আপনারা চাইলে দেখতে পারেন। আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে টিকটালিক। টিকটালিক কি? টিকটালিক হচ্ছে যে বলা হয়ে থাকে যে ওয়ান অফ দ্য ফার্স্ট ল্যান্ড ভার্টিব্রেট কি, মানে সাগর থেকে জমিনে প্রথম ভার্টিব্রেট, মানে মেরুদণ্ডী প্রাণী ঠিক আছে? টিকটালিক বলা হয়, ঠিক আছে? এরও অনেক মানে অনেক ইমাজিনারি ছবি আছে, আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? তো এগুলা হচ্ছে ট্রানজিশনাল ফসিল। যদি আপনাদের মতো করে আমি যদি আপনাদের ব্যাখ্যা দিতে চাই, তাহলে এগুলা হচ্ছে ট্রানজিশনাল ফসিল।
তো আমরা পরেরটাতে যাই। তো এখন আরেকটা মিসকনসেপশন হচ্ছে বিবর্তন হচ্ছে না কেন, মানে কেন বিবর্তন হচ্ছে না? বিবর্তন হচ্ছে না এটা আপনাকে কে বলছে ভাই? যারা যারা এই প্রশ্ন করেন, বিবর্তন কখনোই থেমে থাকে না ভাই, বিবর্তন হচ্ছে। এখন আপনাদের কিছু আমি সায়েন্টিফিক পেপার থেকে একটু কাট করে দেখাবো, ঠিক আছে? তো এই যে দেখুন একটা পেপারে আমরা কি দেখতেছি যে এখানে আমি মানে পুরাটা ব্যাখ্যা করব না, সংক্ষেপে ব্যাখ্যা করতেছি। সেটা হচ্ছে এলডিএল যেটা, এটা হচ্ছে এটা এই মিউটেশনের কারণে বোন ডেন্সিটি বেড়ে যায়, ঠিক আছে? এই মিউটেশনের কারণে এক শ্রেণীর মানুষের বোন ডেন্সিটি বেড়ে যায় এবং তার যে জেনারেশন গুলা এই সেম জিনটা বহন করে, ঠিক আছে? তারা অনেক মানে তাদের সহজে হাত ভাঙে না, তাদের সহজে মানে মানে আঘাত পেলে তাদের হয় না, বোনের কোনো ক্ষতি হয় না, তার হাড্ডির কোনো ক্ষতি হয় না এই মিউটেশনটার কারণে, ঠিক আছে? এই যে মানে ইভলিউশনারি লাইন আপটাও দেখা যায় মানুষের মধ্যে, ঠিক আছে? তো আরো আছে, যেমন এই যে এই মিউটেশনটা, এটা আমি মিউটেশনটা দেখাচ্ছি, একটু কারসারটা যাক। HDEC2P385R, এটা একটা মিউটেশনের নাম ভাই, অনেক বড় একটা নাম, তারপরেও সংক্ষেপে বলতেছি। এই মিউটেশনটা কি করে? এই মিউটেশনটা মানে ঘুম মানে যদি ঘুম কম হয় তাহলেও মানে অনেকের আছে না যে মানে 2 ঘন্টা মানে 2 ঘন্টা ঘুমাইলেও সে সারাদিন অ্যাক্টিভ থাকে, তার কোনো ক্ষতি হয় না, তাই না? এই মিউটেশনটার কারণে হয়। কারণ কি, মানে সাপোজ আমরা যারা আছি যে 4-5 ঘন্টা ঘুমানো মানে মানে ঘুমাইলে আর মনে হচ্ছে আরো একটু ঘুমানো দরকার, মানে ব্রেন মানে ফাংশন করতে পারতেছে না। কিন্তু এই জিনটা যাদের আছে, যে একটু আগে যেটার নাম বললাম, সেই জিনটার কারণে আপনি কম ঘুমানোর সত্ত্বেও আপনার ব্রেন ঠিক মতো ফাংশন করবে, ঠিক আছে? আরো অনেক আছে, যেমন এইটার যে মানে এটা হচ্ছে নেচারের আর্টিকেল আর কি। তো এইখানে হচ্ছে আপনার মানে আপনি হাইট যে আমরা জানি কি, আমাদের যত উপরের দিকে যাবেন মানে সাগর পৃষ্ঠ থেকে মানে সারফেস লেভেল থেকে যত উপরের দিকে যাবেন আপনাদের অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, ঠিক আছে? তো অক্সিজেনের পরিমাণ কমতে থাকার কারণে আপনার মানে অনেকে যারা আছে, যেমন আমরা যদি আপনার এখন সাপোজ এভারেস্টের দিকে যেতে থাকি, আমাদের অক্সিজেন শূন্যতা করবে। কিছু কিছু প্রাণী মানে কিছু কিছু মানুষ আছে যাদের এই প্রবলেমটা হয় না, ঠিক আছে? মিউটেশনের কারণে এই প্রবলেমটা হয় না এবং তাদের জেনারেশন ওয়াইজও সেম জিনিসটা ধারণ করে, ঠিক আছে? এইটা আরেকটা প্রমাণ, আরো অনেক প্রমাণ আছে। তো এরকম অনেক আর্টিকেল আছে, আমি সবগুলো কসমুক ভাই, ভাই কসমুক ভাই, যদি এটা হয় তাহলে ওই যে একজন ডাক্তার আছে, ডাক্তার ইব্রাহিম বলে, উনি কিন্তু একটা লাইভে মানে ইয়াতে ভিডিওতে বলছে ওই যে আল্লাহ তার বক্ষকে সংকীর্ণ করে দেয়, ওই আয়াতটা নাকি বলে এই জন্যই বলা হয়েছে যে তারা যদি আকাশের দিকে উঠতে থাকে মানে উপর দিকে উঠতে থাকবে তাহলে কিন্তু ওদের অক্সিজেনের যে ঘাটতি হয় সেটার কথা বলা হচ্ছে। তো এখন তো আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের অনেক প্রাণী আছে বা অনেকে আছে যাদের এই ঘাটতিটা হয় না। হ্যাঁ, তাহলে তো ওটা তাহলে ও কি সেটা কি বানিয়ে বললো মানে ভুল? আচ্ছা, এখন তো ধর্ম নিয়ে কোনো কথা বলতেছি না, ধর্ম নিয়ে যখন কথা বলবো তখন আমরা আপনারা এগুলা নেন, ঠিক আছে? এখন আমরা সায়েন্সেই থাকি, ঠিক আছে? একটু অনুরোধ। তো এই যে আচ্ছা ঠিক আরেকটা আছে, মিউটেশন। আচ্ছা আমি একটু একটু বলে নিই কসিম ভাই, কসিম ভাই হ্যাঁ আমাকে হ্যাঁ একটু ভাই যেতে হচ্ছে, বলেন। আমাদের লাইভ পেজে লাইভ হচ্ছে, তো পেজে আচ্ছা লাইভ আচ্ছা হচ্ছে, মুক্তিযুদ্ধ পেজে লাইভ হচ্ছে, আসবেন ভাই। সুতরাং আমি আমি ইউটিউবে দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ হ্যাঁ সবাইকে। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, ধন্যবাদ, আসবেন। ধন্যবাদ গড ভাইকে। হ্যাঁ, কন্টিনিউ করেন। আচ্ছা, তো এই যে আমরা আরো অনেক মিউটেশনের জিনিসগুলো দেখি, তো এরকম অনেকগুলো পেপার আছে, আমি সবগুলা লিঙ্ক সত্যের ভাইকে ডিসক্রিপশন আকারে দিয়ে দিব, ঠিক আছে? ওগুলো আপনি মানে যখন ভিডিওটা দিবেন তো এগুলা নিচে দিয়ে দিন, এগুলা অনেকগুলো আছে, সবগুলো আপনি পড়ে নিতে পারবেন। এতগুলা এখন সবগুলা পড়ে লেখা যায় না। মানে কি, আমাদের বিবর্তনটা এখনো হচ্ছে, ঠিক আছে? আমাদের মিউটেশন গুলা এখনো হচ্ছে, ঠিক আছে? কিছু কিছু মানুষ আছে দেখবেন এদের হয় না, মানে এই যে আরেকটা মিউটেশন দেখায়, যে এই মিউটেশনটা যেমন ম্যালেরিয়া, এটা আমাদের তো এই কারণে আমি বলতেছি, এই ম্যালেরিয়ার কিছু কিছু মানুষ আছে যে ম্যালেরিয়ার মানে জীবাণু এদের কোনো ক্ষতি করতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আমাদের সাউথ ইস্ট এশিয়াতে এই মিউটেশনটা হয়, ঠিক আছে? আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের ম্যালেরিয়া কোনো ক্ষতি করতে পারে না, এই মিউটেশনটার কারণে হয়। মিউটেশনটার নাম হচ্ছে এই যে এরকম অনেকগুলো মিউটেশন আছে, DXAR, এরকম পুরাটা আপনি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবনি, পড়ে নিতে পারবেন, ঠিক আছে? তো এরকম তো মানুষের বিবর্তন হয় কি হবে, তো এখানে আমি অ্যাকচুয়ালি মানে মানুষ বিবর্তিত হয়ে পরবর্তীকালে কি হবে, ঠিক আছে? তো এইটা একটা সিলি কোয়েশ্চেন, তারপরেও অ্যাড্রেস করতেছি। তো অ্যাকচুয়ালি মানুষের যদি আমি এটা অ্যাড্রেস করি, ভিস্টিজুলার অর্গান বলে একটা জিনিস আছে। কি জিনিস এটা? সেটা হচ্ছে আমরা যখন প্রাচীনকালে সাপোজ আমি আগে অ্যাপেন্ডিক্সের উদাহরণটা দিই, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স কি হতো,
আমরা যখন কাঁচা মাংস খাইতাম, ঠিক আছে, আমরা যখন কাঁচা মাংস খেতাম, তো এই কাঁচা মাংস খেলে কাঁচা মাংস হজম করার জন্য কিছু এনজাইম দরকার হয়, কিছু ব্যাকটেরিয়া দরকার হয়, মানে উপকারী ব্যাকটেরিয়া দরকার হয়। সেগুলো কোথায় থাকতো? সেগুলো থাকতো হচ্ছে অ্যাপেন্ডিক্সে। ঠিক আছে, এখন তো আর আমরা কাঁচা মাংস খাই না, তো ধীরে ধীরে এই অঙ্গটা অকেজো হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভেস্টিজুলার অর্গান হয়ে যেতেছে, ঠিক আছে, ধীরে ধীরে এই জিনিসটা বিলুপ্ত হয়ে যেতেছে। তো এরকম আরো আছে, যেমন যে গুস বাম্পস, আমি কালকেই মনে হয় বলছিলাম যে লোম দাঁড়ায় যাওয়াটা, গুস বাম্পস, খারায় যায়। হ্যাঁ, লোম খাড়ায় যায়। তো এই জিনিসগুলো কিন্তু একটা, মানে এটা হচ্ছে আমাদের আদিম পূর্বপুরুষের বয়ে আসা জিনের কারণে, ঠিক আছে। তারপরে যে আমাদের আক্কেল দাঁত এটাও কিন্তু সেম, ঠিক আছে। এগুলো ধীরে ধীরে জিনিসগুলা বিলুপ্ত হয়ে যেতেছে। অনেকের হয় যেমন আক্কেল দাঁত হয় না, যেমন আমারই হয়নি। পৃথিবীর মনে হয় আপনার 5 হবে থেকে, ভাই, আপনার এটা সবার হয় না ভাই, সবার হয় না। আপনার বয়স হয় না এখনো, আক্কেল দাঁত হবে যখন আমার মতো বয়স হবে, আমার মতো বয়সে গেলে বেসিক্যালি আপনার আক্কেল হয় না এখনো। আচ্ছা আচ্ছা ভাই, মানে আমি যতটুকু জানি ভাই, পৃথিবীর 5% মানুষের আক্কেল দাঁত হয় না, ঠিক আছে, মানে ইভলিউশনের কারণে, ঠিক আছে। আমি ওই হিসেবে ধরছি, আমি মনে হয় এলিট 5% এর মধ্যে আছি, যদিও জানি না, আপনাদের বয়স হয়ে গেলে হয়তো হইতে পারে, তো জানি না। তো যাই হোক, এরকম আর কি, মানে ইভলিউশন হচ্ছে এবং ধীরে ধীরে আমাদের কিছু অর্গান গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইসব জিনিসগুলো আস্তে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি অ্যাকচুয়াল কি রেজাল্ট দাঁড়াবে বিবর্তিত হয়ে, সেটা কিন্তু আমরা মানে জানি না। কিন্তু আরেকটা জিনিস আমি দেখাইনি, সেটা একটু মজার গল্প আর কি। এই যে হলুদ যে অংশটা দেখতেছেন, সেটা অ্যাকচুয়ালি একটা ভোকাল নার্ভ, মানে আমাদের ভয়েস, আমি যে কথা বলতেছি, সে একটা কথা বলার জন্য আমাদের যে ভয়েস বক্স আছে আমাদের গলার মধ্যে, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে একটা নার্ভ, এই হলুদ অংশটা দিয়ে। এই নার্ভটা কোথা থেকে আসছে জানেন? এটা হচ্ছে আমাদের ব্রেন থেকে গিয়ে, এটা দূরত্ব, মানে আমাদের যে ভয়েস বক্স আর ব্রেনের দূরত্ব কিন্তু খুব বেশি না, খুব অল্প, ধরলেন 3 আঙ্গুল ধরে নিই, 3 আঙ্গুল কি 4 আঙ্গুল সর্বোচ্চ। কিন্তু এই নার্ভ যেটা, এই নার্ভটা হয়েছে কি আমাদের ব্রেন থেকে বের হয়ে আমাদের হৃৎপিণ্ডের ভিতর থেকে, আমাদের যে আর্টারির ভিতর থেকে গিয়ে সে এখানে আসছে। এখন আমি যদি ইন্টেলিজেন্ট ডিজাইন নিয়ে কথা বলি, যে এরকম ডিজাইন করছে সে কি এতটাই বোকা, সে এতটাই মানে মানে ব্যাককল, মানে সিরিয়াসলি এইখান থেকে এইখানে আপনার একটা নার্ভ টানতে পারলাম না, সে হৃৎপিণ্ডের ভিতর থেকে যে নার্ভটা টানতে হবে, মানে এটা হচ্ছে, এই যে আর্গুমেন্টটা করলাম, এটা হচ্ছে কি ডিকেন্স জানি, দ্য গড ডিলুশন জানি ভাই, কার বই ভুলে গেলাম নামটা। আচ্ছা আচ্ছা, রিচার্ড ডকিন্স এর কথা, মানে এই যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে রিচার্ড ডকিন্স এর। তো এরকম আর কি। তো এরকম যারা আছে, মানে এটা অ্যাকচুয়ালি মানে বিবর্তিত হয়ে আমাদের রেজাল্ট কি দাঁড়াবে সেটা আমরা জানি না। তো কি দাঁড়াইতেছে, উই ডোন্ট নো, বাট কেউ কেউ জানে। তো তাদের মধ্যে এই যে আমাদের ইব্রাহিম ভাই আছে, সে জানে কিন্তু সে বলবে না, সমস্যাটা হচ্ছে এইটাই। তো যাই হোক, তো আমরা এখন পরের মিসকনসেপশনে যাই, মিসিং লিঙ্ক কোথায় আছে। মিসিং লিঙ্ক যেটা, সেটা নিয়ে আমরা আগের লাইফটাই করছি, ঠিক আছে। আমি একটু তাও সংক্ষেপে বলি, মানুষ মানে নর্মাল মুমিন ভাইরা মিসিং লিঙ্ক বলতে যেটা বুঝায়, সেটা হচ্ছে যে ক্রকেডাক টাইপের, ঠিক আছে। ক্রকেডাক মানে হাঁস আর কুমিরের মাঝামাঝি একটা জিনিস। অ্যাকচুয়ালি মিসিং লিঙ্ক বলতে এটা বোঝানো হয় না। মিসিং লিঙ্ক বলতে এটা, মিসিং লিঙ্কের কনসেপ্টটাই ভুল, ঠিক আছে, মিসিং লিঙ্কের কনসেপ্টটাই ভুল। তো মিসিং লিঙ্কের কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি, যে এই যে আমাদের এখানে, আমরা তো বলছি আগে, যেমন একটা ট্রি আকারে আমরা হয়েছি, হমিনেনটা অ্যাকচুয়ালি ট্রি আকারে, তাই না? তো এইখানে কোনো মিসিং লিঙ্কের জায়গাই নাই। আমি যদি আরেকটু ব্যাখ্যা দিই, অর্থোজেনেসিস যেটা, সেটার মধ্যে মিসিং লিঙ্কের জায়গাটা আছে, মানে মিসিং লিঙ্কটা ইউজ করা যায়। মানে ফাইলাজেনি যে মডেলটা, সেই মডেলটাতে আপনার মিসিং লিঙ্কের কোনো সুযোগ নাই। আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, এর আগের লাইফটাই মিসিং লিঙ্কের একটা লাইভ করছিলাম, সেই লাইফটাতে একটু দেখতে পারেন কষ্ট করে, ঠিক আছে। তো 4 নাম্বার লেকচার ছিল ওটা, আপনারা চাইলে একটু দেখতে পারেন ফর ডিটেলস। তো এখন 7 নাম্বারে যাই। 7 নাম্বার মানে প্রবলেমটা কি, যে যে খুব 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 খুবই কমন একটা জিনিস, সেটা হচ্ছে যে বিবর্তনবাদ শুধু একটা থিওরি, ফ্যাক্ট না, ঠিক আছে। তো এই যে থিওরি আর ফ্যাক্টের মধ্যে অ্যাকচুয়ালি অনেকেই গুলায় ফেলায়, তো একটু আগাই আর কি। এই জিনিসটার প্রবর্তককে, যে থিওরি কি ফ্যাক্ট না, সেটা হচ্ছে এই মহামানব, ঠিক আছে। এই মহামানব আমাদের বিজ্ঞানী ডক্টর জাকির নায়েক, সে মানে একে আই এম এ মেডিকেল ডক্টর, ঠিক আছে। তো ইনার দ্বারা জিনিসটা প্রচলিত হয়েছে যে ইভলিউশন ইজ জাস্ট এ থিওরি, নট এ ফ্যাক্ট। তো অ্যাকচুয়ালি
ইভলিউশনারি থিওরি যেটা, এটার মানেটা কি একটু হালকা করে দেখবো আমরা। তো ইভলিউশনারি থিওরি ইজ হাইয়েস্ট অর্ডার, একটা সায়েন্টিফিক আইডিয়ার সব থেকে বড় মানে খেতাব, এটা হচ্ছে সায়েন্টিফিক থিওরি। ঠিক আছে, আমি যদি একটু একাডেমিক হিসেবে চিন্তা করি, সাপোজ আমি কম্পিউটার সায়েন্সের, আমার যদি সর্বোচ্চ ডিগ্রি কোনটা হবে, আমার সর্বোচ্চ ডিগ্রি হবে পিএইচডি। ঠিক আছে, কোন একটা পার্টিকুলার সাবজেক্ট উপর পিএইচডি করা। তো ঠিক তেমনই একটা আইডিয়ার সব থেকে বড় মানে যে অর্ডার যেটা, সেটা হবে হচ্ছে থিওরি, সায়েন্টিফিক থিওরি। আর ফ্যাক্ট বলতে যেটা বিজ্ঞানীরা বোঝে, সেটা সেটা হচ্ছে ন্যাচারাল ফিনোমেনা, নেচারের একটা গল্প। আমি একটা ছোট উদাহরণ দিই, সেটা হচ্ছে যেমন আমাদের কি সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যায়, অস্ত যায়। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে একটা ন্যাচারাল ফিনোমেনা। কিন্তু কেন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটার ব্যাখ্যা দিবে কে? এটার ব্যাখ্যা দিবে হচ্ছে সায়েন্টিফিক থিওরি। সায়েন্টিফিক থিওরি আর ফ্যাক্ট পুরাই আলাদা জিনিস, এবং থিওরিটা হচ্ছে অনেক হায়ার অর্ডারের একটা জিনিস। আপনারা কেন যে এই জিনিসগুলো বারবার উল্টা উল্টা করেন, আমি জাস্ট মানে কিছু আর বলবো না। এইখানে হচ্ছে যে থিওরি কি, হাইপোথিসিস কি, এখানে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি এই জিনিসটা আর এক্সট্রা কথা বলতে চাইতেছি না। তো মানে 8 নাম্বার যেটা, 8 নাম্বার যেই মিসকনসেপশনটা, সেটা হচ্ছে যে মাইক্রো ইভলিউশনকে মানুষ সত্য বলে জানে না, সত্য বলে ধারণা করে, বাট ম্যাক্রো ইভলিউশন তারা মানতে চায় না। এখন আমি একটু সংক্ষেপে বুঝাই ম্যাক্রো ইভলিউশন কি আর মাইক্রো ইভলিউশন কি। মানে অ্যাকচুয়ালি মিসকনসেপশন 8, 9, 10 এই চারটা একটু অ্যাডভান্স, এটা নর্মালি মুমিনরা ইউজ করে না, কিন্তু বাইরের দেশে খ্রিস্টানরা অনেক ইউজ করে। ঠিক আছে, খ্রিস্টান ক্রিয়েশনিস্ট যারা আছে তারা প্রচন্ড লেভেলের বেশি ইউজ করে। এবং মানে যেটা দেখা যায় আর কি, এদের থেকে আইডিয়া গুলো ধারণা নিয়ে দেখা যাবে যে 4-5 বছর পরে আমাদের এই মানে এই জিনিসগুলা মুমিন ভাইরা বলবে ইভলিউশন, আমরা মাইক্রো ইভলিউশন বিশ্বাস করি, ম্যাক্রো ইভলিউশন বিশ্বাস করি না, বলবে এটা। এবারে যা হয়ে আসতেছে সারা জীবন তাই হবে। ঠিক আছে, আগের থেকে ডিবাং করে দিলাম, এটা এই কারণে এগুলা বলা আর কি আমার। তো ম্যাক্রো ইভলিউশন আর মাইক্রো ইভলিউশন জিনিসটা একটু যদি আমি বুঝাই, যে যারা বলেন যে মাইক্রো ইভলিউশন আপনি বিশ্বাস করেন, মানে এক ফোঁটা পানিতে আপনি বিশ্বাস করেন, কিন্তু ম্যাক্রো আপনি ইভলিউশনটা বিশ্বাস করেন না, তার মানে কি একটা সাগরকে আপনি বিশ্বাস করতেছেন না। দিস ইজ টোটালি রিডিকুলাস। ঠিক আছে, টোটালি রিডিকুলাস। মানে কি, একাধিক মাইক্রো ইভলিউশনের মাধ্যমে একটা ম্যাক্রো ইভলিউশন হয়। ঠিক আছে, মাইক্রো ইভলিউশনটা উইদিন স্পিসিস এর মধ্যে হয়, আর ম্যাক্রো ইভলিউশনটা হয় আউটসাইড দ্য স্পিসিস। ঠিক আছে, আউটসাইড দ্য স্পিসিস বললে হচ্ছে স্পিসিয়েশনের সময় হচ্ছে ম্যাক্রো ইভলিউশনটা হয়। ঠিক আছে, একাধিক ম্যাক্রো ইভলিউশন নিয়ে, না সরি, একাধিক মাইক্রো ইভলিউশন নিয়ে ম্যাক্রো ইভলিউশন হয়। ঠিক আছে, আমি একটু আইডিয়া। হ্যাঁ, সত্যি ভাই বলেন। আমি একটু সহজে বলে দেই যে আপনারা ছোট ছোট পরিবর্তনগুলি দেখতে পাচ্ছেন অল্প সময়। এই অল্প সময়ের ছোট ছোট পরিবর্তন যদি আপনি বিশাল সময় ধরে দেখেন, ওইটাই তখন ম্যাক্রো হয়ে যাবে। মানে এই ছোট ছোট পরিবর্তনগুলি বিশাল সময় ধরে যখন ঘটবে, তখন এটা ম্যাক্রো হয়ে যাবে। আমি কি ভুল বললাম? না ভাই, একদম অ্যাকুরেটলি বলছেন, অনেক সহজ সহজ ভাষায় বলছেন আর কি, থ্যাংক ইউ ফর দ্যাট। তো এটাই আর কি, মানে মাইক্রো হচ্ছে ছোট ইভলিউশন, আর ম্যাক্রো হচ্ছে একটু বড় ইভলিউশন। মাইক্রো হচ্ছে ক্ষুদ্র সময়ের জন্য, মানে ক্ষুদ্র সময় ধরে ধরে হয়, আর ম্যাক্রোটা ওই ক্ষুদ্র সময়গুলো যোগ করতে 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 বড় একটা ম্যাক্রো ইভলিউশন হয়। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তো 9 নাম্বার হচ্ছে এটা যেটা বলছিলাম আর কি, ক্রিয়েশনিস্টরা খুব ইউজ করে। ঠিক আছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ডিসপ্রুভ ইভলিউশন। জিনিসটা কি, মানে আমি সংক্ষেপে বলি, এত ঘুরাই পেছায় বলবো না। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কি বলে, সেটা বলে যে পরিবর্তনের সাথে সাথে একটা ক্লোজ ইনভায়রনমেন্টে, ঠিক আছে, একটা ক্লোজ ইনভায়রনমেন্টে বা ক্লোজ সিস্টেমে, আইসোলেটেড সিস্টেম, এই যে আমি একটু মার্ক করে দিই, সরি, আইসোলেটেড সিস্টেম যেটা যে দেখাচ্ছি আমি, আইসোলেটেড সিস্টেমের মধ্যে মানে অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে বস্তু ধাবিত হয়। ঠিক আছে, এখন আমার একটু বোঝা লাগবে এন্ট্রপি বিষয়। ঠিক আছে, কারণ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এন্ট্রপি নিয়ে কথা বলে। এন্ট্রপি জিনিসটা কি, এন্ট্রপি হচ্ছে ডিসঅর্ডার। কিসের ডিসঅর্ডার? শক্তির ডিসঅর্ডার। শক্তি মানে কতটুকু ক্ষয়ে যাচ্ছে, একটু উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে আপনার। যেমন এই যে একটা গোছানো রুম কিন্তু ধীরে ধীরে ডিসঅর্ডার হতে হতে অগোছালো হয়ে যায়, তাই না? তার মানে কি, একটা জিনিসের মানে একটা গোছানো জিনিস
ধীরে ধীরে মানে শক্তির ছড়ায় যাওয়ার কারণে সেটা অগোছালোর দিকে ধাবিত হয়। এটাই হচ্ছে আপনার এন্ট্রপি। ঠিক আছে, এন্ট্রপি এখানে এটাই হচ্ছে এন্ট্রপির দিকে বোঝাচ্ছে। মোর এন্ট্রপি ডিসকার্স মোর মোর এনার্জি ডিসপার্স, মানে যত এনার্জি ছড়ায় যাবে ততই এন্ট্রপি বাড়বে। ঠিক আছে, এটাই হচ্ছে মোটামুটি একটু ধারণা দিলাম। তো এখন আসি এন্ট্রপি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আর ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশনের প্রবলেমটা কোথায়। ঠিক আছে, মানে এত ক্রিয়েশনিস্টরা কেন লাফালাফি করে? প্রবলেমটা হচ্ছে যে আমরা কি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি জানলাম যে ধীরে ধীরে মানে গোছালো জিনিস ধীরে ধীরে অগোছালোর দিকে ধাবিত হয়। কিন্তু ইভলিউশন আমরা কি দেখি, মানে তাদের ধারণা অনুসারে ক্রিয়েশনিস্টরা থেকে কি মানে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যায়। এটা তো জিনিসটা হওয়ার কথা না, মানে তাদের মতে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সেই জিনিসটা ভঙ্গ করতেছে। তো এই জিনিসটা সলভ আমরা কিভাবে করবো? সলভটা হচ্ছে খুবই সহজ একটা ইকুয়েশন, সেটা হচ্ছে পৃথিবী। আমাদের পৃথিবীকে ক্লোজ সিস্টেম, পৃথিবী তো ক্লোজ সিস্টেম না, পৃথিবী তো আইসোলেটেড কোন সিস্টেম না। পৃথিবী থেকে বিভিন্ন কসমিক শক্তি আসতেছে, সূর্য থেকে শক্তি আসতেছে, এটা তো কখনোই আইসোলেটেড না, তাই না? আইসোলেটেড হলে হয়তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স চলতো, কিন্তু যেহেতু পৃথিবী ইজ নট এ ক্লোজ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম, এখানে আপনার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স চলবে না। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স শুধুমাত্র ক্লোজ সিস্টেমের বেলায় হয়। আশা করি। হ্যাঁ সত্তর ভাই বলেন। কসমিক ভাই, আমাদের ইউনিভার্সটা কি ক্লোজ সিস্টেম না ওপেন সিস্টেম? আমাদের ইউনিভার্সটাকে ধরা হয়ে থাকে ভাই ক্লোজ সিস্টেম, কিন্তু আমাদের পৃথিবী যদি মানে অংশটা দেখতে যাই। হ্যাঁ বলেন। না ঠিকই আছে, আমি এটাই ক্লিয়ার করতে যাচ্ছিলাম যে পৃথিবীটা একটা ওপেন সিস্টেম, কিন্তু আমাদের ইউনিভার্সটা ক্লোজ সিস্টেম, যেখানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কাজ করবে। হ্যাঁ রাইট, মানে আমাদের মহাবিশ্ব বা আমাদের কসমস যেটা, সেটার মধ্যে আপনার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স চলবে। কিন্তু পৃথিবী যেটা, শুধুমাত্র যদি আপনি পৃথিবীটাকে আলাদা করে বলেন যে এখানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স চলবে কি না, তখন আমরা বলতে পারবো যে পৃথিবী কোনো ক্লোজ সিস্টেম না বা আইসোলেটেড কোনো সিস্টেম না। দ্যাটস ওয়াই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ডাজন্ট ওয়ার্ক এট পৃথিবী। ঠিক আছে, তো এই কারণেই আমাদের ইভলিউশনটা মানে থার্মোডাইনামিক্সে কোনো ভায়োলেশন করতেছে না। জিনিসটা ক্লিয়ার করলাম এখন। তো 10 নাম্বারটা হচ্ছে এটাও খুব মানে মানে অনেকেই বলে আর কি যে লিভিং ফসিল আছে তার মানে ইভলিউশন হচ্ছে না। তার মানে কি, আমরা পূর্ববর্তীতে কোনো একটা ফসিল দেখছি, রিসেন্টলি দেখলাম যে ওই প্রাণীটাই আছে বর্তমানে, তার মানে কি ইভলিউশন তার হয় নাই? তার মানে কি ইট ডিসপ্রুভস দ্য ইভলিউশন। এভাবে ক্রিয়েশনিস্টরা ভাববে। তো জিনিসটা অ্যাকচুয়ালি কি, যেমন আমি কিছু লিভিং ফসিলের ছবি টবি দেখাইনি। এটা হচ্ছে ফ্রিল শার্ক বলা হয়। এটা অনেক প্রাচীন একজনের মানে প্রাচীন একটা হাঙ্গর, যেটা সমুদ্রের গভীর অঞ্চলে মানে গভীরে থাকে। এটা এখনো আছে, বর্তমানে বেঁচে আছে। আরো আছে কুমির, যে এটা হচ্ছে আপনার কুমির, প্রাচীন কুমিরের একটা ফসিল, এটা এখন কুমির। ঠিক আছে, কুমির একটা লিভিং ফসিল। এখন সব থেকে ফেমাস যেটা, সেটা হচ্ছে এই প্রাণীটা। এটা হচ্ছে এটার সিলেক্যান্থ বলা হয়। এটার উচ্চারণটা আমি ভুলে গেছিলাম, সরি। এটার উচ্চারণটা হচ্ছে সিলেক্যান্থ। সিলেক্যান্থ একটা মাছ, এটা হচ্ছে আপনার দুইটা প্রজাতি পাওয়া যায় পৃথিবীতে। একটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকার উপকূলে, আর এটা হচ্ছে মালয়েশিয়ার উপকূলে। এটা যেটা ছবিটা দেখতেছেন, এটা সাউথ আফ্রিকার উপকূলের ছবি। ঠিক আছে, পাশে হচ্ছে যে আপনার মানুষের হাত দেখতে পারতেছেন। আর এই মাছটা মোটামুটি বড় সড়ো আছে। ঠিক আছে, তো এই মাছটাকে মানে যখন এটা মাছটা প্রথম আবিষ্কার হয়, এটার অনেক গল্প আছে, খুব মজার গল্প আছে। আমি পুরো গল্পটাতে যাচ্ছি না সময় স্বল্পতার কারণে। তো এই যে মাছটা যখন আবিষ্কৃত হয়, ক্রিয়েশনিস্ট যারা ছিল তারা খুব লাফায় উঠছিল, এই যে মাছ আবিষ্কার হয়ে গেছে, তো আপনার 3 বিলিয়ন ইয়ার্স এর ফসিল পাওয়া গেছিল, এখনো কিভাবে বেঁচে আছে, এখনো কেন চেঞ্জ হয় নাই, তার মানে ইভলিউশন ভুল। অ্যাকচুয়ালি কি এখন আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে মাছটা দেখতেছি, এই যে ফসিলটা, এই ফসিলটা হচ্ছে অ্যাকচুয়াল এই মাছটার পূর্বপুরুষ। এই মাছটার পূর্বপুরুষ আমরা যখন একটা ছবি দেখি, ইমাজিনারি ছবি দেখি, ধরে নেওয়া যায় কাইন্ড অফ কাছাকাছি, একবারেই না। এইটার নাম হচ্ছে মাউসুমিয়া। ঠিক আছে, তো এই যে মাছটার কিছুটা একটু চেঞ্জ যদি আমি দেখাইতে চাই, এখন আমি একটু পাশাপাশি ছবি রেখে দেখি, সেটা হচ্ছে যে মানুষের লেন্থ, এইটা হচ্ছে আপনার যে আপনার এই মাছটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকার উপকূলের, আর এটা হচ্ছে আপনার ছোট মাছটা, সেটা হচ্ছে আপনার মালয়েশিয়ার উপকূলের। ঠিক আছে, আর এই বড় মাছটা যেটা একটু আগে আমি ছবি দেখাইলাম, এই মাছটা, তো এই মাছটা
এটা হচ্ছে এরকম একটা কাল্পনিক ডায়াগ্রাম, আর এটা হচ্ছে এইটার এক মানে এই মাছটারই একটা মানে প্রজাতি আর কি, ঠিক আছে। এই মাছটা বিলুপ্ত হয়ে গেছে, উপরের এটাও বিলুপ্ত হয়ে গেছে, নিচের দুইটা এখনো বেঁচে আছে। কিন্তু এর কিছু কিছু মানে মানে একবারেই যে চেঞ্জ হয় নাই তা কিন্তু না, অনেকটাই চেঞ্জ হয়েছে। অনেকটা চেঞ্জের মধ্যে কিছু কিছু আছে, যেমন আপনার ফ্লিপার কি মানে আপনার যে ডানা পাখনা, মাছের যে পাখনা থাকে, পাখনায় প্রচন্ড চেঞ্জ আসছে, ঠিক আছে। বড় মাছদের চলাচলে যতটুকু না এনার্জি খরচ হয়, ছোট মাছদের চলাচলে আর একটু কম এনার্জি খরচ হবে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আপনার লেজে যদি চিন্তা করেন, লেজেও কিন্তু অনেক চেঞ্জ আসছে, তাই না? একবারে যে লিভিং ফসিল চেঞ্জ হয় না, এটা একটা ভুল ধারণা। লিভিং ফসিল, এই যে একটা আরো একটু কাল্পনিক ছবি দেখাই আমরা, এই যে নিচেরটা হচ্ছে সাউথ আফ্রিকার, বাম পাশেরটাও একটু এটা সরু, নিচের যে নিচের বি অংশটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে সাউথ আফ্রিকার, সি অংশ যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার মালয়েশিয়ার উপকূলের, আর উপরেরটা তো যে দেখাইলাম প্রাচীন যে প্রাণীটা। তো এই যে প্রাণীটা, এই প্রাণীটা আর বর্তমান যেসব প্রাণীগুলো আমরা এখন দেখি, অনেক চেঞ্জ আছে। একবারে যে চেঞ্জ হয়নি তা না, চেঞ্জ কম হয়। চেঞ্জ কম হওয়ার পিছনে কারণ কি, এর যে ইনভায়রনমেন্টটা, এর যে পরিবেশটা, সেটা অন্যান্য পরিবেশের তুলনায় রিলেটিভলি কম পরিবর্তন করছে। আর আমরা জানি কি, নেচারের পরিবর্তন যদি না থাকে তাহলে মানে কোন একটা অর্গানিজম, কোন একটা প্রাণী, তার চেঞ্জটা কম হয়, এটা খুবই সহজ। তার মানে কি, মানে লিভিং ফসিল থাকাটা ইভলিউশনকে ডিসপ্রুভ করে না। ইভলিউশন মানে আপনার লিভিং ফসিল থাকা উল্টারও ইভলিউশনকে আরো প্রমাণ করতেছে, ঠিক আছে। তো এই যে আমাদের আজকে প্রেজেন্টেশন মোটামুটি শেষ, একটু লেন্দি প্রেজেন্টেশন ছিল, তো থ্যাংক ইউ। অনেক 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 সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, এখন অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। মুমিনদের মেইন যে প্রশ্ন থাকে যে বানর থেকে মানুষ হইলে এখনো বানর কেন আছে, বা অর্ধেক বানর অর্ধেক মানুষ নাই কেন, এই এই প্রশ্নগুলির উত্তর আশা করি পেয়েছেন, এবং সিয়াম ভাইয়েরও প্রশ্নের উত্তর পেয়েছেন যে কিছু জিনিস খুব কম চেঞ্জ হয়েছে, বা চেঞ্জ হওয়ার দরকারও নাই। যেমন এই শার্কগুলি দেখানো হলো, এই শার্কগুলি হচ্ছে খুব সামান্য, যে প্রাচীন শার্কের সাথে তাদের যে পরিবর্তন সেটা খুবই সামান্য, তাই না? তাহলে সিয়াম ভাইয়ের প্রশ্নেরও তো উত্তর কসমিক দিয়েছে।